সো আমরা বলতেছিলাম যে আজকে আমরা অ্যাজাইল নিয়ে আলোচনা শুরু করব, এবং আজকে আমাদের প্রথম যে টপিকটা আমরা পড়াচ্ছি হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে, চ্যাপ্টার নম্বর 3 থেকে পড়াচ্ছি। এবং এখানে আসলে অ্যাজাইল বোঝার জন্য আমরা বেসিক কিছু ফাউন্ডেশনাল ডেফিনিশন দেখবো আর কি। সো লাইফ সাইকেল সিলেকশন, আমরা লাইফ সাইকেল সিলেকশন মানে আসলে প্রজেক্ট লাইফ সাইকেল সিলেকশন। আমরা যে প্রজেক্টটা নিয়েছি সেই প্রজেক্টটা আমরা কোন অ্যাপ্রোচে প্রজেক্টটাকে এক্সিকিউট করব, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটাকে পিএমআই বলতেছে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, আমি কিভাবে প্রজেক্টটাকে ডেভেলপ করব। এই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এটাকে অনেকে লাইফ সাইকেলও বলে। দুইটা টার্ম আসলে মানে একটার সাথে একটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ আমাদের বইয়েও করা হয়েছে, পিএমএক্স 7 এডিশনও করা হয়েছে। সো 4টা ডেভেলপমেন্ট সাইকেল আছে, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আছে। তার মধ্যে আমরা আলোচনা করেছি যেমন প্রেডিক্টিভ লাইফ সাইকেল বা প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তারপর হচ্ছে তার অপোজিটে হচ্ছে অ্যাজাইল। আর দুইটাকে কম্বাইন করে আমরা বলি হাইব্রিড। আর অ্যাজাইলকে বোঝানোর জন্য আসলে আরো দুইটা ডেফিনেশন আমাদের একটু বুঝতে হবে, যেটাকে আমরা বলি ইটারেটিভ লাইফ সাইকেল, আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। ইটারেটিভ কিংবা আইটারেটিভ লাইফ সাইকেল, আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। সো এই কয়েকটা ডেফিনেশন এবং তাদের মধ্যে রিলেশন আমরা দেখব, বোঝার চেষ্টা করব প্রেডিক্টিভ লাইফ সাইকেলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করা হয়, আর আমরা অ্যাজাইলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করি। হ্যাঁ, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলে তারপরে আসলে আমরা ডিপ ডাইভ দেবো অ্যাজাইলে। অলরাইট, সো উই আর স্টার্টিং। আমরা গত ক্লাসে ইয়াটা নিয়ে বলেছিলাম যে ওয়েডিং কেক, যেটা অনেক লেয়ার থাকে এই কেকটাতে। সো এটা আমরা লাস্ট স্লাইডে গিয়ে দেখবো যে এটা আসলে কেন এটা আমি বলেছিলাম, এটা আমি ব্যাখ্যা করব। সো প্রজেক্ট লাইফ সাইকেল ডেফিনেশন আমরা ফার্স্ট দুইটা ক্লাসে আলোচনা করেছি যে প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে সিরিজ অফ ফেজেস, তাই না? যে ফেজ গুলো মিলে একটা প্রজেক্ট হয়, এবং প্রতিটা ফেজের শেষে একটা ফেজ গেট থাকে। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে সে একটা প্রজেক্টে অনেকগুলো ফেজ আছে। ফর এক্সাম্পল, ফেজ আছে, আমি পুরো প্রজেক্টটার এই ফেজ 1, ফেজ 2, ফেজ 3 কোন ফেজটা আমি কিভাবে ডেভেলপ করব, হ্যাঁ, কিভাবে আসলে আমার অ্যাপ্রোচটা কিভাবে হবে। তো মানে আমি এটা বলতে কি বুঝাচ্ছি, যে লাইফ সাইকেল বলতে কি বুঝাচ্ছি, মানে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এটা একটু সামনে গেলে আমি বুঝতে পারবো। সো এই পুরো প্রজেক্টটা আমরা কোন অ্যাপ্রোচে যাব, কিংবা প্রজেক্টের এক একটা ফেজ আমরা কোন লাইফ সাইকেল ফলো করব বা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ফলো করব। হ্যাঁ, সো এই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটার ডিসিশন আসলে মেইনলি ডিপেন্ড করে ডেলিভারেবলটা কিরকম হবে, আউটপুটটা কিরকম হবে, তার উপরে অনেকটাই ডিপেন্ড করে। যেমন আমরা যদি একটা সে বাড়ি বানাতে চাই, তাহলে দেখা যাবে যে আসলে প্রেডিক্টিভ অ্যাপ্রোচটাই ভালো। হ্যাঁ, যেহেতু আসলে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট অনেক আগে থেকে করছি। আবার এমন কোন যদি প্রজেক্ট হয় যেখানে আসলে আমরা জানি না যে আসলে আমরা কি চাচ্ছি, এরকম কিন্তু হয়, আমরা কি তখন কিন্তু আমরা অন্য ধরনের লাইফ সাইকেল ইউজ করতে পারি। আবার অনেক হতে পারে এরকম যেখানে আসলে চেঞ্জ এত বেশি আসবে যে চেঞ্জটাকে যদি আমরা তার মানে আগে থেকে আমরা প্ল্যান করতে পারবো না, কারণ সামনে অনেক চেঞ্জ আসবে। সো চেঞ্জ ড্রিভেন যদি প্রজেক্ট হয়, তাহলে আসলে আবার ডিফারেন্ট লাইফ সাইকেল আমরা ইউজ করবো। পরে হোয়াট কাইন্ড অফ এই প্রজেক্ট থেকে। তো ওটার উপর ডিপেন্ড করে আমাদের 4টা আছে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, যেটা এখানে দেখেন আছে বলা, ইটারেটিভ, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল এবং অ্যাডাপটিভ। আর অ্যাডাপটিভকে আমরা অ্যাজাইল বলি, ঠিক আছে? আর আমি বলেছিলাম যে প্রেডিক্টিভ প্লাস যদি আমরা অ্যাডাপটিভ বা অ্যাজাইল ইউজ করি, তাহলে সেটাকে আমরা হাইব্রিড মেথড বলি, ঠিক আছে? এই 5টারই ডেফিনেশন আমরা দেখব। সো প্রজেক্ট লাইফ সাইকেল বা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যেটা আমরা বলছিলাম, সেটা আসলে মেইনলি যেটা আমি বলতে যাচ্ছি যে ডিপেন্ড করে হচ্ছে ডেলিভারেবলটা কিরকম হবে। তার মানে আমরা প্রজেক্টের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যে যাচ্ছি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা, সেটা মেইনলি ডিপেন্ড করে ফাইনাল আউটপুটটা কিরকম হবে, তার উপর বেস করে আসলে আমাদের লাইফ সাইকেলটা ডিফারেন্ট হয়। এবং আমরা এই ক্লাসের এই চ্যাপ্টারের শেষের দিকে একটা ভিডিও দেখব, তখন আসলে আমাদের
বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় কোন ধরনের লাইফ সাইকেলটা অ্যাপ্রোপ্রিয়েট। সো এই যে আমরা তিনটা লাইফ সাইকেল বলতেছি, অ্যাজাইল, প্রেডিক্টিভ, হাইব্রিড, এই তিনটা মেইন। এর মাঝখানে আমরা আবার দুইটা পড়বো, একটা হচ্ছে ইটারেটিভ, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল। আমি কোনো ডেফিনেশন ক্লাসে পড়াবো না এখানে এই চ্যাপ্টারে। আমি কিছু আপনাদের ছবি দেখাবো, ওই ছবি দেখে বুঝাবো, তাইলে আপনারা পরে ডেফিনেশন বুঝতে পারবেন। তাহলে আমরা এই পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যাজাইল, সরি, তাহলে আমরা পড়বো অ্যাজাইল নিয়ে, প্রেডিক্টিভ যেটাকে আমরা প্ল্যান রিভিউ বলে থাকি, কিংবা এটা আরেকটা নাম হচ্ছে ওয়াটারফল, ওয়াটারফল, এবং আরেকটা নাম আছে হচ্ছে ট্রেডিশনাল, আমরা অনেকে বলে থাকি এটা ট্রেডিশনাল লাইফ সাইকেল। আর অ্যাজাইল তো আমরা এখন আসলে অ্যাজাইল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এরিয়ায় এটি সবচেয়ে বড় ডিসরাপশন অ্যাজাইল। আর হাইব্রিডটা হচ্ছে দুইটার মিক্স। আর এই মাঝখানে আমরা দুইটা ডেফিনেশন দেখবো, ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। এই দুইটা ডেফিনেশন তো আমরা এই কারণে দেখবো কারণ এই দুইটা মিলে আসলে অ্যাজাইল, অ্যাজাইলকে বোঝার জন্য এই দুটো আমাদের বুঝতে হবে। কোথায় কি ধরনের প্রজেক্ট হয় ডান দিকে আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেলে একটা ফিগার দেখাচ্ছি আপনাদেরকে। সো ধরেন এই যে আমরা একটা প্রজেক্ট করব যেখানে আসলে এই পাঁচটা আমাদের অ্যাক্টিভিটি বা পাঁচটা স্টেপস আছে। দেখেন অ্যানালাইজ করব আমরা প্রথমে, যে আমাদের কি লাগবে সেটা আমরা অ্যানালাইজ করব, তারপর সেটাকে দেওয়ার জন্য আমরা ডিজাইন করব, তারপর বিল করব, তারপর টেস্ট করে কাস্টমারের কাছে আমরা ডেলিভারি দিয়ে দেবো। এই যে পাঁচটা আমরা অ্যাক্টিভিটিস দেখতেছি বা স্টেপস দেখতেছি, এই পাঁচটা অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে? সিরিয়ালি, তাই না? সিকোয়েন্সিয়ালি। তার মানে অ্যানালাইজ শেষ হলে আমরা ডিজাইন শুরু করতে পারবো, ডিজাইন শেষ হলে বিল শেষ করতে পারবো। এবং ডেলিভারেবল কাস্টমার কখন পাবে? ডেলিভারেবল কাস্টমার কখন পাবে? একদম শেষে নাকি? হ্যাঁ, টেস্ট হওয়ার পরে একদম শেষে লাস্টে গিয়ে পাচ্ছে। তার মানে মাঝখানে কিন্তু ব্যাক করার কোনো অপশন নাই নরমালি, না? হ্যাঁ, এবং আমরা কি করি এটা সাকসেসফুল হয়, আমরা আগে থেকে আপফ্রন্ট প্ল্যানিং বেশি করি প্রেডিক্টিভে। এবং এটা সেই সমস্ত জায়গায় ইউজ হয় যেখানে আসলে আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমরা জানি যে এই রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হবে না, এবং আমরা অনেক বছর ধরে এই ধরনের কাজ করে আসতেছি। সেই সব জায়গায় নরমালি আমরা প্রেডিক্টিভ লাইফ সাইকেল ইউজ করি। আচ্ছা, এরপরে সেম ফিগারটাই যদি আমরা একটু অন্যভাবে দেখি, তাই না, যে এইভাবে বলা যাবে না? এটা সবচেয়ে মানে ক্লাসিক্যালি প্রেডিক্টিভ বললে আমরা এই ধরনের, তার মানে এক একটা স্টেপস, হ্যাঁ, ওয়াটারফল আকারে হবে। এবং আমরা জানি যে ঝর্ণায় যেরকম পানি পড়ে, এটাকে কিন্তু উপরে তোলা অনেক টাফ, তাই না? তার মানে এখানে কিন্তু যখন আপনি এক স্টেজ থেকে আরেক স্টেজে কিন্তু ব্যাক ফিডব্যাকের কোনো অপশন আমরা রাখি নাই, রাখা ফিডব্যাক নাও যাবে না এরকম না, কিন্তু ফিডব্যাকের অপশনটা কম। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার উইথ দ্য সাউন্ড শোনা যাচ্ছে। জাহাঙ্গীর, হ্যাঁ, জাহাঙ্গীর হাসান। এটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল। এবার আমি একটু আসতেছি, এই টেবিলটা আমি পড়াচ্ছি না, একটু পরে আসবো এই টেবিলে। সবাই দেখতে পাচ্ছেন আইটারেটিভ লাইফ সাইকেল? এখানে কি আগের সব অ্যাক্টিভিটি গুলোই আছে, তাই না? অ্যানালাইজ, ডিজাইন, বিল, টেস্ট, ডেলিভার আছে। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত অ্যানালাইজ, হ্যাঁ, ডিজাইন করতেছি, করে কাস্টমারকে প্রোটোটাইপ দেখাচ্ছি, প্রোটোটাইপ বা স্যাম্পল দেখাচ্ছি। প্রোটোটাইপ মানে স্যাম্পল বা ডেমো দেখিয়ে কাস্টমারের ফিডব্যাক নিচ্ছি, এবং এটা ততক্ষণ পর্যন্ত আমরা ফিডব্যাক নেব যতক্ষণ কাস্টমার ডিজাইন, অ্যানালাইজ এবং ডিজাইন, স্পেশালি ডিজাইনকে যতক্ষণ অ্যাপ্রুভ না করবে ততক্ষণ আমরা এখানে কি করতে থাকবো? রিপিট করতে থাকবো। যখন এটা কাস্টমার বললো যে ইটস ওকে নাও, দেন আমরা নেক্সট স্টেপে যাব। তখন আমরা সেই অ্যাপ্রুভ ডিজাইনের উপর আমরা বিল করব এবং টেস্ট করব, এবং কাস্টমারকে আবার দেখাবো যে আমি বিল করলাম এটা কি ঠিক আছে কিনা। কাস্টমার যদি কোনো ফিডব্যাক দেয় তাহলে সেটা আমরা আবার রিফাইন করে আবার বিল করব, আবার টেস্ট করে আবার কাস্টমারকে দেখাবো। এইভাবে যতক্ষণ কাস্টমার স্যাটিসফাইড না হবে
ততক্ষণ আমরা কিন্তু এই জায়গায় রিপিট করব। এরপরে যখন কাস্টমার ফুললি স্যাটিসফাইড তখন আমরা ডেলিভার করব। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ইটারেটিভ লাইফ সাইকেল। তার মানে আমরা এই যে স্টেপস গুলো প্রেডিক্টিভে দেখেছিলাম সিকোয়েন্সিয়ালি হচ্ছে, কোনো রিপিট ছিল না। এখানে কিন্তু আমরা বিভিন্ন স্টেপস রিপিট করছি আনটিল কারেক্টনেস যতক্ষণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, এই লাইফ সাইকেল সবচেয়ে বেশি ইউজ হয় যেখানে আসলে আমরা কারেক্টনেস এনশিওর করতে চাই, যাতে কোনো এরর না থাকে। তখন আমরা আসলে বারবার রিপিট করে ওটাকে রেকটিফাই করার চেষ্টা করি। সো দিস ইজ নন এজ ইটারেটিভ লাইফ সাইকেল। এরপর আমরা নেক্সট ইয়াতে যাচ্ছি, যেটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। সবাই ফিগারটা দেখতে পাচ্ছেন? ইনক্রিমেন্টাল, রকিবুল হাসান, সবাই শুনছি নাকি না? নোবডি ইজ দেখতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছি। রাইট। সো এখানে আমরা দেখেন, এখানে কি পাঁচটা ওই যে অ্যাক্টিভিটি গুলো কি আছে? অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভার জি, আছে, কিন্তু এখানে পার্থক্য কি ইটারেটিভের সাথে? পুরো প্রসেসটা মানে কমপ্লিট করা হচ্ছে। পরে আমরা কি আমরা বারবার বলতেছিলাম ডেলিভারেবল উপর ডিপেন্ড করে, তাই না? ডেলিভারেবল আমরা ডেলিভারি কয়বার দিচ্ছি? বারবার ডেলিভারি করা হচ্ছে। বারবার, মানে আমরা হ্যাঁ কাস্টমারের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট নিলাম, নিয়ে কাস্টমারকে ওটা অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট করে ডেলিভারি দিয়ে দিলাম কাস্টমারকে, ডেলিভারি 1। আবার সেম কাজগুলো করে আমরা কাস্টমারকে ডেলিভারি 2 দিলাম, তারপর ডেলিভারি 3 দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা টোটাল আসলে যোগ করে কাস্টমারকে বললাম যে এটা তোমার হচ্ছে ফাইনাল ডেলিভারি। তার আগে আমরা কিন্তু অনেকগুলো ইনক্রিমেন্ট দিলাম। প্রতিটা স্টেজের পরে কি পাবো আমরা? ইনক্রিমেন্ট। ঠিক আছে, তার মানে কাস্টমার কিন্তু ইমিডিয়েটলি গেটিং সাম রেজাল্ট। সো আমরা ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল মেইনলি সেই জায়গায় ইউজ করি যেখানে আমরা স্পিড এনশিওর করতে চাই, স্পিড অফ ডেলিভারি, বা কাস্টমার খুব দ্রুত চায়। তখন কাস্টমার যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট চাচ্ছে সেগুলো আমরা সবার আগে ডেলিভারি দিই, তারপর নেক্সট, তারপর নেক্সট। প্রতিটা সাইকেল পরেই উই আর ডেলিভারিং সামথিং টু দ্য কাস্টমার। সবাইকে বুঝতে পেরেছি যে প্রেডিক্টিভে ডেলিভারি কয়বার হয়? প্রেডিক্টিভ প্রজেক্টে একবারই হয়। আর ইটারেটিভে ইটারেটিভেও একবার হয়, একবারই কিন্তু হচ্ছে, বারবার ইনশিওর করা হয়। রিপিট হচ্ছে, রিপিট হয়, কিন্তু ডেলিভারি কাস্টমার একবারই পায়। আর ইনক্রিমেন্টাল আমরা কি পাচ্ছি? ডেলিভারি কিন্তু বারবার। বারবার পার্শিয়াল ডেলিভারি তো, তাই না ভাইয়া? মানে এখানে তো ফাইনাল প্রোডাক্ট আমি তো ডেলিভারি করতেছি না, প্রতিটা ডেলিভারি তো পার্শিয়াল নাকি? পার্শিয়াল ধরেন আপনি মানে এরকম না যে ইউজেবল হতে পারে, এই পার্শিয়াল ডেলিভারিটা আবার কাস্টমারের ইউজেবল হতে পারে। যেমন আমরা ইনক্রিমেন্টাল চাইলে কিন্তু কনস্ট্রাকশন ইউজ করতে পারি, যে আমরা ফার্স্ট ফ্লোরটা বানালাম, বাড়ি বানায় তারা 2 তলা বা 3 তলা থাকতে থেকে 3 তলাটা আগে বানিয়ে ফেলে, তারপর ফ্লোরগুলো করে। ভাইয়া ভয়েস ক্লিয়ার না। ফার্নিচারের ক্ষেত্রে হয় অনেক। আমার ভয়েস ক্লিয়ার না? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার কি একটা एग्जांपल দেওয়া যাবে ভাই? অ্যাকচুয়াল एग्जांपल রিয়েল এই যে লাইফে বা কোথাও কি হচ্ছে? বাড়ি বানানো দিলাম না একটু আগে, যে আপনার একটা ফ্লোর বানালেন, আপনি কাস্টমারকে দেখালেন যে ফ্লোরটা সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে আপনি ওইটা ওর মতোই করে আবার নেক্সট ফ্লোরটা তৈরি করলেন। বাড়ির কনস্ট্রাকশন আমরা নেক্সট ফ্লোর ইউজ, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেলিভারি। মানে প্রতিবারই কিন্তু আপনি করে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছেন এবং তারপরে আবার নেক্সট ডেলিভারি দিচ্ছেন, এইভাবে আর কি। এটা কি বলা যায় ভাই এভাবে যে এটা মানে ডেলিভারি যেটা দিব এটা ইউজেবল, মানে হ্যাঁ, মিনিংফুল ডেলিভারি? মিনিংফুল ডেলিভারি হতে পারে, নাও হতে পারে, কিন্তু হতে পারে আচ্ছা, কাস্টমারের এক্সপেকটেশনের উপরে, সে কি মিনিংফুল চাচ্ছে নাকি পার্শিয়াল ডেলিভারি চাচ্ছে। ওকে। প্রতিবারে কিছু না কিছু ডেলিভারেবল থাকবে, ডেলিভারি থাকবে। ইটারেটিভ বা প্রেডিক্টিভের মতো না যে এই অ্যাক্টিভিটি গুলো করার পরে কোনো রেজাল্ট নাই আনটিল আমরা ফিনিশে না যাচ্ছি। এখানে ফিনিশের আগে আমরা কিছু রেজাল্ট পেয়ে যেতে পারি। ঠিক আছে। ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। সাপোজ ভাই একটা কোম্পানি একটা সফটওয়্যার অর্ডার দিল, তো
তার যে হচ্ছে যে ক্লায়েন্ট যে বা যে কোম্পানি সফটওয়্যার বানাবে, তারা সফটওয়্যারটা বানানোর পরে তার একটা প্রোটোটাইপ হচ্ছে যে কাস্টমারকে দেখালো। কাস্টমার দেখানোর পরে যদি আবার কোনো ফিডব্যাক দেয়, তাহলে কি সেটা ইনক্রিমেন্টাল থাকবে নাকি তখন সেটা হচ্ছে আইটারেটিভ হয়ে যাবে? সেটা ইটারেটিভ হবে, হ্যাঁ। কিন্তু যদি আপনার এরকম হয় যে আপনি তো অনেকগুলো মডিউল নেবেন, ধরেন অ্যাকাউন্টিং নেবেন, ফাইন্যান্স নেবেন, এইচআর মডিউল নেবেন, ধরেন ওই সফটওয়্যার ইআরপির একটা জিনিস। আপনি বললেন যে আমার আসলে ইমিডিয়েটলি অ্যাকাউন্টিংটা দরকার বা পেরোলটা দরকার, বাকিগুলো আমি পরে নেব, তো ওইটা আপনি নিলেন, তাহলে এটা ইনক্রিমেন্টাল ডেলিভারি হলো আর কি। এরপরে বাকি আপনি হয়তো এইচআর করবেন, তারপর হয়তো লজিস্টিক নিয়ে কাজ করবেন, এরকম আর কি। তার মানে কি ভাই ইনক্রিমেন্টালটাকে বলা যাচ্ছে যে সামেশন অফ মানে মাল্টিপল প্রজেক্ট ওয়ান বাই ওয়ান করার পরে সেটাকে কি ইনক্রিমেন্টাল বলা যাচ্ছে? কয়েকটা ডেলিভারেবল মিলে ফাইনাল আসলে আউটপুটটা হবে, কিন্তু ইউ আর গেটিং সাম ভ্যালুয়েবল ডেলিভারি at the end of every stage আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা? আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইনক্রিমেন্টালে একটা ডেলিভারেবল দেওয়ার পরে যদি মানে কাস্টমার বলে যে না এই চেঞ্জ লাগবে, তখন এটা কি লাইফ সাইকেল? ধরেন একটা ইআরপি তে অ্যাকাউন্টিং মডিউলটা দেওয়ার পর বললো না আমার এই চেঞ্জ লাগবে, তখন এটা কি আবার আইটারেটিভ হয়ে যায়? আসলে ভাই মনে হয় ইটারেটিভ হওয়ার কথা। হ্যাঁ, এটা কি ইটারেটিভ হওয়ার কথা না ভাই? মানে আসলে এটা হচ্ছে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, এই দুইটা আসলে কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করছি এই কারণে, কারণ এই দুইটা মিলে অ্যাজাইল হয়। হ্যাঁ, এই দুইটা মিলে অ্যাজাইল হয়, এবং ইন্ডাস্ট্রিতে আসলে আমরা ইনক্রিমেন্টাল বা ইটারেটিভ লাইফ সাইকেল ইউজ করে এরকম আলাদা কোনো ইয়া নাই আসলে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাজাইল কিংবা প্রেডিক্টিভ। হ্যাঁ, এই দুইটা এর সাথে কম্বাইন করে হাইব্রিড হতে পারে। ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল আমরা শুধু বুঝতেছি আইডিয়াটা কি। তার মানে আপনি যেটা এখন এক্সাম্পল দিচ্ছেন, যদি ওই অ্যাকাউন্টিং সিস্টেমটাকে বিভিন্ন ফিডব্যাক দেই, তাহলে তো সেটা ইটারেটিভ হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে শেষ না হবে ততক্ষণ আমি বলবো না যে তুমি অন্য মডিউল করো, আগে এটা ঠিক করো তারপর অন্য মডিউল করবা। তার মানে আমি আসলে ইটারেটিভ করতেছি, আবার কিন্তু ইনক্রিমেন্টালও করতেছি, তাই না? জি, এটা কি অ্যাজাইল হয়ে গেল নাকি তাহলে? অ্যাজাইল হয়ে গেল, এটা অ্যাজাইল হয়ে গেল। আমরা এই দুইটা ইকুয়েশন শিখতেছি অ্যাজাইল বোঝার জন্য। অ্যাজাইল আসলে কালেকশন অফ ইটারেটিভ এবং ইনক্রিমেন্ট। ঠিক আছে, কারেক্টনেস ও এনশিওর করবে, আবার স্পিডও এনশিওর করবে, এই দুটো মিলে অ্যাজাইল। ঠিক আছে, তো মানে সিম্পল আইডিয়াটা আমরা নিই, কারণ আসলে অ্যাজাইল বোঝার জন্য আমরা এটা বলতেছি। সিম্পল আইডিয়া হচ্ছে যে আমরা ইটারেটিভ মানে কারেক্টনেস আমাদের মেইন ফোকাস, আর এখানে কোনো ডেলিভারি হয় না, ফাইনালি গিয়ে একবার ডেলিভারি হয়। আর ইনক্রিমেন্টালে প্রতিটা লেভেলই একটা করে আমরা ডেলিভারি পাবো। আর যদি আমরা দুইটাকে কম্বাইন করি, যেটা আমরা একটু আগে এক্সাম্পল বললাম, অ্যাকাউন্টিং সিস্টেমে যতক্ষণ আমরা ঠিক না হয় ততক্ষণ আমরা ফিডব্যাক দিয়ে এটাকে ঠিক করব, তখন এটা ইটারেটিভ হবে। আবার অ্যাকাউন্টিং সিস্টেমটা যখন আমাদের রেডি হয়ে ডেলিভারি দেবো, তখন এটা ইনক্রিমেন্টাল হবে। ঠিক আছে, তখন তার মানে এই দুইটা মিলে অ্যাজাইল হচ্ছে আসলে। আচ্ছা, আমি আপনাদের একটু ইয়াতে আসি। আমি একটা ইয়ে হয়ে গেল, এই ছবি দুইটা দেখতে পাচ্ছি। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে নাকি না? জি ভাই, বোঝা হ্যাঁ যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে। এই ছবিতে দেখেন, এটা কোনটা ইটারেটিভ হবে আর কোনটা ইনক্রিমেন্টাল হবে? নিচেরটা হচ্ছে ইনক্রিমেন্টাল আর উপরেরটা হচ্ছে আইটারেটিভ। তাই না, সবাই বুঝেছি? নিচেরটা ইনক্রিমেন্টাল, তার মানে প্রতি স্টেজে ইউ আর ডেলিভারিং সামথিং টু দ্য কাস্টমার, ডেলিভারেবল থাকতেছে। আর উপরটাতে কিন্তু কোনো ইউজেবল ডেলিভারেবল থাকছে না। সো উপরটা হচ্ছে ইটারেটিভ আর নিচেরটা হচ্ছে ইনক্রিমেন্টাল। নট নেসেসারি যে এইভাবে গাড়ি তৈরি হয়। হ্যাঁ, নিচেরটা অনুযায়ী কি গাড়ি তৈরি হয় নাকি উপরটা অনুযায়ী গাড়ি তৈরি হয়? উপরেরটা অনুযায়ী গাড়ি তৈরি হয়। গাড়ি তৈরি হয়, এটা আমরা জাস্ট আইডিয়াটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আর আরেকটা জিনিস একটু খেয়াল করেন, অ্যাজাইলের একটা বড় জিনিস হচ্ছে অ্যাজাইল আসলে কাস্টমারের পেইন পয়েন্টটাকে, যেটা তাদের পেইন পয়েন্ট কাস্টমারের, সেটাকে সবার আগে অ্যাড্রেস করতে চায়।
আপনি যদি একটু আপনার চিন্তার অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, যে আমরা কি গাড়ি বানাতে চাচ্ছি, সবাই এটা এটা একটু খেয়াল করেন যে আমরা কি কাস্টমারের জন্য গাড়ি বানাতে চাচ্ছি নাকি কাস্টমারের ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করতে। দেখেন তো এই কাস্টমার ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন যদি চিন্তা করেন, আরো মানে ভ্যালুটা চিন্তা করেন আসলে কি চাচ্ছি কাস্টমারে, তাহলে কিন্তু দেখেন যে নিচেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইমিডিয়েটলি কাস্টমারকে তাকে ট্রান্সপোর্টেশন হেল্প হয় এরকম কিছু দিয়ে দিচ্ছি, যেটা সে ইমিডিয়েটলি ইউজ করতে পারছে। আর ইটারেটিভে কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কাস্টমারকে লাস্ট মতো ওয়েট করতে হচ্ছে যখন সে গাড়ি পাবে, তারপর তার ট্রান্সপোর্টেশন প্রবলেমটা সলভ হবে। সো অ্যাজাইল মাইন্ডসেট বলে আমরা একটা অ্যাজাইল মাইন্ডসেটের মেইন বিষয় হচ্ছে যে আপনাকে আসলে কাস্টমার সেন্ট্রিসিটি, কাস্টমার ফোকাস এবং কাস্টমারের প্রবলেম কত কুইকলি উই ক্যান সলভ, এটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেটের কিন্তু একটা বড় বিষয়। এবং ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবলেম, not only the output or deliverable. What is the problem customer is looking for? এটা কিন্তু একটা অ্যাজাইল মাইন্ডসেটের বিষয়। আচ্ছা, অ্যাজাইল লাইফ সাইকেল আমি বলেছি, কোথাও বোধহয় আমাদের আমার সাউন্ডটা বোধহয় কোথাও রিপিট হচ্ছে, ইকো হচ্ছে কোথাও। কাইন্ডলি কেউ যদি আমার সাউন্ড হয়, সাউন্ডটা রিপিট হচ্ছে আর কি কোথাও। আচ্ছা, এই টেবিলগুলো আমি বাদ দিচ্ছি, কারণ হচ্ছে এই টেবিলটা আমি আপনাদের একটু দেখাবো। সবাই এই টেবিলটা দেখতে পাচ্ছেন? আমি দেখা অনেক যাচ্ছে। স্কিপ করলাম, মানে একটু ভয় পান না, কারণ আমি একটু ব্যাক করে আবার দেখাবো যে কেন স্কিপ করলাম। সবাই দেখেন, এই যে এই টেবিলটা আসলে আমরা এতক্ষণ যে ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, তারপরে অ্যাজাইল মানে কি বললাম, যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল বোথ, আর প্রেডিক্টিভ তো আমরা জানি যে সিকোয়েন্সিয়ালি হয় কাজগুলো। এই চারটাই দেখেন এই টেবিলের মধ্যে আছে, মানে কোন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব। দেখেন এখানে আছে ক্যারেক্টারিস্টিক্স, এই যে রিকোয়ারমেন্টস, অ্যাক্টিভিটিস, ডেলিভারি, গোল। এই যে আমরা কয়েকটা ফিগার দেখেছিলাম, প্রেডিক্টিভের, ইটারেটিভের, ইনক্রিমেন্টালের, এবং অ্যাজাইল হচ্ছে দুইটা কম্বিনেশন। সো দেখেন তো প্রেডিক্টিভে আমরা কোন ধরনের প্রজেক্ট ইউজ করব যেখানে রিকোয়ারমেন্টটা ফিক্স, নরমালি রিকোয়ারমেন্টটা চেঞ্জ হবে না। এরকম যদি কোনো প্রজেক্ট হয় তাহলে আমরা কি করব, ফিক্সড রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রেডিক্টিভ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং মনে আছে যে আমরা অ্যাক্টিভিটি গুলো করছিলাম, ওটা কি পারফর্ম ওয়ান্স ফর দ্য এন্টায়ার প্রজেক্ট, তাই না? সবার খেয়াল আছে? এন্টায়ার প্রজেক্টে কিন্তু আমরা অ্যানালাইসিস, ডিজাইন, বিল, টেস্ট, তারপর ডেলিভারি দিচ্ছিলাম, তাই না? পুরা প্রজেক্টে কিন্তু একবার করছি, এবং ফাইনালি ডেলিভারি কয়বার হচ্ছে? সিঙ্গেল ডেলিভারি। এবং এটাতে আমরা যেহেতু আগে থেকে সব ফিক্স করে ফেলতেছি, আপফ্রন্ট প্ল্যানিং বেশি করছি, মেইন টার্গেট হচ্ছে কস্ট এবং শিডিউল যাতে কোনোভাবে চেঞ্জ না হয়। এবং প্রেডিক্টিভ প্রজেক্টে আসলে আমরা অনেক কন্ট্রোল রয়েছে এটা করার চেষ্টা করি, যাতে কোনো আগে থেকে ভালো মতো প্ল্যান করি, এবং কোন জায়গায় এটা ইউজ করি আমরা যেখানে ফিক্সড বা অলরেডি আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। ফলে আমরা আগে ওটা কি করি, মেইনলি ম্যানেজ কস্ট এবং শিডিউলটাকে ম্যানেজ করার জন্য আমরা প্রেডিক্টিভ ইউজ করি। ঠিক আছে? ইটারেটিভটা এরপরটা আমরা আসতেছি ইটারেটিভ, যেখানে রিকোয়ারমেন্ট ডাইনামিক। ঠিক আছে, রিকোয়ারমেন্ট ডাইনামিক। তারপরে রিপিট আনটিল কারেক্ট। মনে আছে আমরা বারবার রিপিট করছিলাম, কেন? মেইন টার্গেট হচ্ছে কারেক্টনেস এনশিওর করা। কিন্তু ডেলিভারি কয়বার হয়েছে ইটারেটিভে? সিঙ্গেল ডেলিভারি। সিঙ্গেল ডেলিভারি। তাহলে মেইন গোল কি, ইটারেটিভ কোন জায়গায় কেন ইউজ করবো আমরা? মেইনলি হচ্ছে কারেক্টনেস অফ সলিউশন, সেসব জায়গায় আমরা ইটারেটিভ ইউজ করব। এরপর আসতেছে ইনক্রিমেন্টাল, এখানেও কিন্তু রিকোয়ারমেন্ট ডাইনামিক, চেঞ্জ হতে পারে, চেঞ্জ ড্রিভেন আর কি। পারফর্ম ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট, তার মানে কি হলো, এই যে আমরা এরকম বক্স দেখছিলাম না, যেখানে অ্যানালাইসিস, ডিজাইন, বিল, টেস্ট, ডেলিভারি, তার মানে এই এক একটাকে বলা হয় ইনক্রিমেন্ট। তো আবার কিন্তু নেক্সট ইনক্রিমেন্ট ছিল, আবার নেক্সট ইনক্রিমেন্ট ছিল, এবং প্রতিটা অ্যাক্টিভিটি রিপিট হয়ে আমরা ডেলিভারেবল পাচ্ছি ফর এ গিভেন ইনক্রিমেন্ট। এবং ওই যে 5টা বা 6টা অ্যাক্টিভিটি বলতেছিলাম, এটা প্রতিটা ইনক্রিমেন্টে কিন্তু রিপিট হচ্ছিল, এখানে হলো আবার এখানে গিয়ে আবার রিপিট হয়েছে। এই ব্যাপারটা আমরা এখানে বুঝছি। আমি কি বুঝতে পেরেছি এই কথাটা?
রেজন আপনার কাছ থেকে বোধহয় নয়েজ আসতেছে, মানে কথা আসতেছে, শোনা যাচ্ছে না। সরি ভাই। সেটা কি বুঝতে পেরেছি? ওই যে ফিগারটা দেখলে বুঝতে পারবো আমরা যে প্রতিটা ইনক্রিমেন্টে আমরা অ্যাক্টিভিটি গুলোকে রিপিট করছি, তাই না? ইটারেটিভে ভাইয়া মানে রিকোয়ারমেন্টটা তো আমাদের ডাইনামিক, কিন্তু আমরা আবার রিপিট করছি আনটিল কারেক্ট। হ্যাঁ, তাহলে মানে রিকোয়ারমেন্টটা তো আমরা ফিক্সড করতে পারছি না, কিন্তু আবার রিপিট করছি কিভাবে? আমাদের রিকোয়ারমেন্ট যদি ফিক্সড না হয় তাহলে রিপিট আনটিল কারেক্টটা কিভাবে আসতেছে? ওই যে ওইটা তো কারেক্ট, মানে রিকোয়ারমেন্ট ফিক্স হয়নি, তার মানে রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে। আমরা তো দেখলাম যে অ্যানালাইসিস এবং ডিজাইনে বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে দেখে আমরা নতুন অ্যানালাইসিস করতেছি, আবার ডিজাইন করতেছি। পরে আসলে আমরা যতক্ষণ গো অ্যাহেড না পাইনি ততক্ষণ আমরা নেক্সট স্টেজে যাচ্ছি না। এইভাবে আমরা কারেক্টনেস এনশিওর করছি। ভাইয়া তাহলে কি ব্যাপারটা এরকম যে আপনার অ্যাজাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিটা ইটারেশনের মধ্যে একটা করে ইনক্রিমেন্ট? রাইট, প্রতিটা ইটারেশনেই হ্যাঁ উই আর গেটিং সামথিং, উই আর ক্রিয়েটিং সাম ইনক্রিমেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা এইখানে এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টেবিলের মধ্যে সবই আছে। তারপর কি ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ, তাই না? প্রতিটা ইনক্রিমেন্টের পরে আমরা কি পাচ্ছিলাম? D1 D2 D3 আমি দেখাচ্ছিলাম, তা না? স্মলার ডেলিভারি পাচ্ছি আমরা। এবং এখানে টার্গেট কি? স্পিড। ঠিক আছে। এরপর অ্যাজাইলে আসতেছি। অ্যাজাইলে কিন্তু রিকোয়ারমেন্ট ডাইনামিক, চেঞ্জ ড্রিভেন যেগুলো সেগুলোতে আসলে আমরা অ্যাজাইল ইউজ করি। এবং দেখেন রিপিটেড আনটিল কারেক্ট। অ্যাজাইলে যখন আমরা কোনো একটা কাজ নেই, যতক্ষণ কারেক্ট না হয় ততক্ষণ কিন্তু আমরা নেক্সট স্টেজে যাব না। তাইলে এইটা আমরা কোথায় পেলাম? রিপিটেড আনটিল কারেক্ট কোথায় থেকে পেলাম এটা? ইটারেশন। দেখেছেন? ঠিক আছে। অ্যাজাইলে আমরা কি করি? ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ। প্রতিটা ইটারেশনের পরে আমরা স্মলার ডেলিভারি দেব। সেটা কোথা থেকে নিচ্ছি? ইনক্রিমেন্ট থেকে। ঠিক আছে। এই দুইটা মিলে আসলে অ্যাজাইল। আমরা ওই অ্যাজাইলকে বোঝার জন্য আসলে দুইটা ডেফিনেশন দেখতেছি। আসলে কোন অ্যাজাইলের কোন বইয়েও ইটারেটিভ ইনক্রিমেন্টাল নিয়ে খুব একটা আলোচনা আমি দেখিনি। পিএমআই কেন যেন এটা খুবই ফন্ড অফ আর কি, মানে সব বইয়ে তাদের এই দুইটা নিয়ে অনেক ডেফিনেশন আছে। কিন্তু যারা অ্যাজাইল নিয়ে কাজ করে, অ্যাজাইলের অনেকগুলো ইয়াতে আমি ক্লাস করেছি বা সার্টিফিকেশন নিয়েছি, কোথাও কিন্তু ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল নিয়ে কোনো কথা নাই। ওদের কথা হচ্ছে যে অ্যাজাইল মানে ইটারেটিভ ইনক্রিমেন্টাল, তার মানে আমরা রিপিট করবো যতক্ষণ কারেক্ট হয়নি, হ্যাঁ, প্রতিটা স্টেজে, এবং আমরা প্রতিটা স্টেজের পরে উই হ্যাভ টু ডেলিভার সামথিং। সো পিএমএ একটু আসলে বেসিক আলোচনা করার জন্য দুইটাকে ডিফাইন করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজাইল আসলে কিভাবে দুইটা জিনিস থেকে জিনিসগুলো পিক করেছে। ঠিক আছে। আর অ্যাজাইলের গোলটা কি? কাস্টমার ভ্যালু ভায়া ফ্রিকোয়েন্ট ডেলিভারিজ এন্ড ফিডব্যাক। ওই কারেক্টনেস যেটা, সেটা আসলে ফিডব্যাক নিয়ে আমরা কারেক্ট করি। আর ফ্রিকোয়েন্ট ডেলিভারি মানে হচ্ছে ইনক্রিমেন্টটা। ঠিক আছে। তাইলে আমরা কিন্তু ইটারেটিভ ইনক্রিমেন্টাল নিয়ে এত আসলে আমাদের হওয়ার, কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। ইটারেটিভ মানে জাস্ট মনে রেখে আমরা রিপিট করবো কারেক্টনেস এনশিওর না পর্যন্ত। আর ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে আমরা আসলে কয়েকটা কাজ করার পরে যাতে কোনো ভ্যালুয়েবল কিছু আমরা পাই, ইনক্রিমেন্ট পাই, সেটা হচ্ছে ইনক্রিমেন্টের আইডিয়া। অ্যাজাইল আসলে এই দুইটাকে কম্বাইন করে কাজ করে। এখন আমি একটু ব্যাক করব। এই যে আমি এগুলো পড়াই নাই, কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে শুরুতে আমি যদি একটু আসি আরো আগে, এই টেবিলটাই কিন্তু ওই একটা টেবিলের মধ্যে আছে। এই যে আমরা বলতেছিলাম না প্রেডিক্টিভ লাইফ সাইকেল, এই টেবিলটা ফিক্সড রিকোয়ারমেন্ট দেখেছেন সবাই। অ্যাক্টিভিটি পারফরম্যান্স পার প্রজেক্ট, সিঙ্গেল ডেলিভারি, ম্যানেজ কস্ট, ওটা কিন্তু একটা টেবিলের মধ্যে সবই আছে। ফলে এই টেবিলগুলো আমি স্কিপ করেছি। শুধু ওই টেবিলটা মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন। আবার ইটারেটিভ এই চারটা ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা আলোচনা দেখে আসলাম। তারপরে ইনক্রিমেন্টালের কিন্তু এই যে এই চারটা নিচে যে চারটা ক্যারেক্টারিস্টিক ইনক্রিমেন্টাল, এই নিচে চারটা, সেটা কিন্তু ওই টেবিলেই আছে সব। আমি এখানে একটা প্রশ্ন আপনাদের করতে চেয়েছিলাম যে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট, তাই না? প্রতিটা ইনক্রিমেন্টের পরে উই আর গেটিং ওয়ান ডেলিভারি। তার মানে এটা যদি একটা ডেলিভারেবল হয়, এখানে গিয়ে কয়টা হলো? 8টা হলো, তাই না? দুইটা মিলে কয়টা হলো? 2টা হলো। আবার এখানে যখন 8টা তৈরি হবে, ফাইনালি
তিনটা হবে, তাই না? তিনটাকে জয়েন করে তিনটা হবে আর কি, তিনটা ইনক্রিমেন্ট তৈরি করলাম আমরা। এখানে সবাই কি দেখেছেন যে এই সাইজটা সেম না? জি, মানে সময়টা একই নাও লাগতে পারে। একই নাও লাগতে পারে, হ্যাঁ। এটাকে আমরা টাইম বক্স বলি, হ্যাঁ। অ্যাজাইল আসলে দেখবেন, আমরা একটু পরে যাচ্ছি, অ্যাজাইল সে টাইম বক্স মেনটেন করে। আমাদের হয়তো এই প্রথমে যে কাজগুলো নিয়েছি এগুলোতে আসলে টাইম বক্স অনেক সময় বেশি লেগেছে, সে এটা 3 উইকস লেগেছে, পরেরটা হয়তো 1.5 সপ্তাহ লেগেছে, আর পরেরটা 2 উইকস লেগেছে, হ্যাঁ। এটা হচ্ছে টাইম বক্স। এখন আমরা যে অ্যাজাইল বললাম, এই যে এখানে দেখবেন যে 7 এডিশনে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টালের কিছু এক্সাম্পল আছে আর কি। 7 এডিশনের ফিগার এটা, ওই যে আমি গাড়িটা দেখালাম, হ্যাঁ, এখানে কিন্তু ইয়ে আছে। আপনাদের একটু বলে রাখি যে আপনারা ওই যে বলেছিলাম যে পিএম বক্স 7 এডিশনে পেজ নাম্বার 30 থেকে 50 এটাতে কিন্তু এই জিনিসগুলো আছে। এটা আমি যেটা প্রেফার করব যে আপনার ওটা না পড়ে আপনি আসলে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে চ্যাপ্টার নাম্বার 3টা ডিটেল করবেন। 7 এডিশনের ওটার দরকার নাই, আপনি পড়বেন অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, যেটা আমি পড়াচ্ছি। আমার বেশিরভাগ ছবি নেওয়া হচ্ছে প্র্যাকটিস গাইড থেকে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের থেকে নেওয়া আর কি। 7 এডিশনের 2-3টা জিনিস আপনাকে পড়তে হবে ওই চ্যাপ্টারে, সেটা আমি একটু বলে দেবো পরে। আচ্ছা, তাহলে আমরা দেখেন অ্যাজাইলে কিন্তু যে এই জিনিসটা ওই টেবিলে ছিল, অ্যাজাইলের ডেফিনেশনটা দেখেছি, এ প্রজেক্ট লাইফ সাইকেল দ্যাট ইজ ইটারেটিভ অর ইনক্রিমেন্টাল অর বোথ, এবং এটাকে আমরা চেঞ্জ ড্রিভেন বলি বা অ্যাডাপটিভ বলি, কিন্তু যে অ্যাডাপটিভ লাইফ সাইকেল কিংবা অ্যাজাইল লাইফ সাইকেল বলি। আর হাইব্রিড হচ্ছে দুইটার কালেকশন, হাইব্রিড হচ্ছে দুইটার মিলে, কিছুটা অ্যাজাইল কিছুটা প্রেডিক্টিভ, সেটা মিলে আমরা বলি হাইব্রিড। এখন দেখেন অ্যাডাপটিভ লাইফ সাইকেল কিংবা অ্যাজাইল লাইফ সাইকেল, এখানে দুইটা ফিগার আছে উপরে এবং নিচে, দুইটার মধ্যে পার্থক্য কি দেখা যাচ্ছে খালি চোখে? দুইটাই অ্যাজাইল লাইফ সাইকেল, কিন্তু দুইটা ফিগারের মধ্যে পার্থক্য আছে। কি কি পার্থক্য দেখি? Number of features. তাহলে প্রথম ইয়া হচ্ছে উপরেরটা দেখি টাইম বক্স, একই। দেখেছি টাইম বক্স কিন্তু ফিক্সড, একদম ফিক্সড সবগুলো। আর নিচেরটাতে কম বেশি আছে আর কি। হ্যাঁ, Very good. একটু বেশি, এখানে একদম অনেক কম, এখানে আরো বেশি, এখানে মাঝারি সাইজের, এখানে আবার ডিফারেন্ট। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু মানে পুরা গ্লোবালি অ্যাজাইলের আমরা যত মেথড পড়ি না কেন, তার মধ্যে সবচেয়ে দুইটা পপুলার মেথড আছে। একটা হচ্ছে স্ক্রাম, ঠিক আছে, আপনি একটু লিখে রাখেন, আমরা সামনে পড়াবো, এখানে আমি স্ক্রাম পড়াবো আপনাদের। একটা হচ্ছে স্ক্রাম, আর একটা হচ্ছে কানবান। ঠিক আছে, একটা স্ক্রাম আর একটা হচ্ছে কানবান। সো আমরা ওই দুইটা পরে আলোচনা করব। ওই দুইটা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার দুইটা অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক, অ্যাজাইলের মেথড। যে কোনো অ্যাজাইল পড়েন না কেন এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করে, কেউ হয়তো স্ক্রাম ইউজ করে, কেউ হয়তো কানবান ইউজ করে, আবার অনেকে বোথ ইউজ করে। ঠিক আছে, সো এই স্ক্রাম ফ্রেমওয়ার্কে আসলে এই যে আমরা বলতেছি অ্যাজাইল, তার মানে কি সবাই একটু খেয়াল করে দেখেন, এটা কি হচ্ছে আসলে? এখানে আমরা একই কাজগুলো ইটারেশন করছি না প্রতিবারই, এবং প্রতিটি ইটারেশনের পরে এখানে ডেলিভারি শব্দটা নাই। আপনারা বইয়ে দেখবেন, এই ফিগারটা যেখানে আছে বইয়ে দেখবেন যে লেখা আছে, নিচে একটা নোট আছে যে টাইমস গুলো ফিক্স এবং প্রতিটার পরে আমরা উইল গেট সাম ডেলিভারেবল। এখানে আমরা ডেলিভার পাচ্ছি, তার মানে কি হচ্ছে? প্রতিটা কাজ ইটারেশন হচ্ছে, আবার এক একটা ইটারেশন শেষে কিংবা টাইম বক্স শেষে উই আর গেটিং সাম ডেলিভারি। ঠিক আছে, পরেরটা সেম, কাজগুলো রিপিট হচ্ছে, আবার ডেলিভারি পাচ্ছি, কিন্তু এই পার্থক্য হচ্ছে টাইম বক্সটা ফিক্স না। যেটা টাইম বক্স ফিক্স সেটাকে পিএমআই বলেছে ইটারেশন বেস অ্যাজাইল। সবাই ডান দিকে দেখেছেন, এটার নাম কি? ইটারেশন বেস অ্যাজাইল। এই ইটারেশন মানে কিন্তু ইটারেটিভ না, হ্যাঁ, এটা হচ্ছে ইটারেশন মানে হচ্ছে এই টাইম বক্সটা। ইটারেশন মানে এই, এটা একটা ইটারেশন, এটা ইটারেশন 2, এটা ইটারেশন 3, এটা ইটারেশন 4, মানে পুরাটা আমরা রিপিট করছি, হ্যাঁ, ইটারেশন।
ওকে, আর পরেরটার নাম কি দিয়েছি আমরা? ফ্লো বেসড। ফ্লো বেস অ্যাজাইল। Flow Tam- based agile। এখানে টাইমটা ফিক্স নাই। কেন এটাকে আমরা ফ্লো বলতেছি? এটা আসলে কাজের ফ্লোর উপর ডিপেন্ড করছে। কাস্টমার যখন যদি বেশি রিকোয়ারমেন্ট দেয়, তাহলে ওটা ডেলিভারি দিতে আমাদের বেশি সময় লাগবে, কম দিলে কম লাগবে, আরো বেশি দিলে আরো বেশি লাগবে। এবং আমরা কোনো টাইম ফিক্স করবো না। কাস্টমার যেগুলোকে প্রায়োরিটি দিবে যে আমার এই কাজগুলো আগে ডেলিভারি দাও, তাহলে আমি বলবো যে আমার এটা 6 সপ্তাহ লাগবে, তখন আমি তাকে 6 সপ্তাহে ডেলিভারিটা দিয়ে দেবো। আবার পরবর্তী সময় হয়তো 5টা সে ফিচার চাইলো, যেটা করতে আমার মাত্র 1 সপ্তাহ লাগবে, আমি বললাম তোমাকে আমি 1 সপ্তাহে এটা ডেলিভারি দেবো। এইভাবে আমার টাইম বক্সটা আমি শিফট করবো বেসড অন কাস্টমারের রিকোয়ারমেন্ট। এবং আরেকটা জিনিস আছে এখানে, সবাই খেয়াল করেছেন, উইপ লিমিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এটা একটু লিখে রাখেন। উইপ মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। তার মানে আমার অলরেডি আমার টিমের মধ্যে যদি অলরেডি কোনো কাজ থেকে থাকে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখনো শেষ হয়নি, আমি কাজ করতেছি বিভিন্ন স্টেজে, অনেক কাজগুলো আছে এখনো, ফলে ওটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমি আসলে কয়টা কাজ নিতে পারবো। ঠিক আছে, সো ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটটাও খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যখন আমরা ফ্লো বেসড অ্যাজাইল ইউজ করব। একটা হচ্ছে টাইম বক্সটা ফিক্স না, আরটা হচ্ছে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট ইউজ করি। ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট মানে যে কাজটা এখনো আমাদের ফ্লোর মধ্যে আছে, প্রসেসের মধ্যে আছে, এখনো ফিনিশ করতে পারিনি, ফলে আমি চাইলেও কিন্তু অনেক বেশি কাজ নিতে পারবো না, যেটা আমার টিম অলরেডি সেই ওয়ার্ক ইন প্রোগ্রেস কাজের মধ্যে ইনভলভ। ঠিক আছে, তাহলে কি এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস অনুযায়ী আমার রিকোয়ারমেন্টটা ফিক্স হবে? হ্যাঁ, একটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটা সবচেয়ে প্রায়োরিটি পাবে, তার সাথে আমি দেখবো যে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটটা কিরকম আছে। তবে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটের ভিতরে একটা আমাদেরকে যেতে হবে, সেটা আমি একটু সামনে যাই, তাইলে আমরা বুঝতে পারবো। এখন জাস্ট মনে রাখি যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট এবং হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট, এই দুটোর সাথে আসলে অ্যাডাপ্ট করে আমাদেরকে আসলে নিতে হবে যে আমাদের নেক্সট কি পরিমাণ আমরা ডেলিভারি দেবো। ওয়ার্ক ইন প্রোগ্রেসে আর একটু ডিটেইলে যাব যখন আমি কানবান নিয়ে আপনাদের একটু পড়াবো। তাহলে দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে টাইম বক্স ইজ নট ফিক্স, একটাতে টাইম বক্স ফিক্স, তার মানে উপরেরটাতে আমরা টাইম বক্স যতটুকু কাজ আমাদেরকে অ্যালাউ করে শুধু ওটুকুই নেব, তার চেয়ে বেশি আমরা নেব না উপরেরটাতে। ঠিক আছে, আর নিচেরটা কিন্তু ওপেন, কাস্টমার যা চাবে তাই দেবো। স্পেশালি আমরা একটু দেখবো যে আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে লিমিটটা কি আছে, সেটা একটু চেক করবো। কিন্তু এখানে কিন্তু একদম ফিক্স, আমি 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ করে কাস্টমারের কাজ নিয়ে ডেলিভারি দেবো, এবং ওই 2 সপ্তাহ আমি যা ডেলিভারি দিতে পারি শুধু তাই নেব, তার চেয়ে বেশি কোনো কমিটমেন্ট করবো না। আচ্ছা দেখেন সবাই এই ফিগারটা একটু দেখেন, এটা একটু 7 এডিশন থেকে নেওয়া। তার মানে কি, এটা যদি আমরা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ একটু আগে মানে এতক্ষণ পড়তেছিলাম আমরা, প্রেডিক্টিভ, অ্যাডাপটিভ, এবং দুইটার কম্বিনেশন হচ্ছে হাইব্রিড। তার মানে যত ইনক্রিজিংলি ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল হবে, যত ফ্রিকুয়েন্টলি আমরা ইটারেশন করব এবং ইনক্রিমেন্টাল ডেলিভারি দেব, তত আসলে আমরা অ্যাজাইলের দিকে যাচ্ছি। আর প্রেডিক্টিভ মানে কি, তার মানে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল খুবই কম হচ্ছে বা হচ্ছেই না, জিরো। ঠিক আছে, যত আমরা অ্যাজাইলের দিকে যাচ্ছি তত আসলে ইটারেশন এবং ইনক্রিমেন্টাল বাড়ছে। হ্যাঁ, তাহলে কি অ্যাডাপটিভ কে অ্যাজাইলও বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, একই। অ্যাডাপটিভ লাইফ সাইকেল অনেকে বলে, অনেকে বলে অ্যাজাইল, তবে অ্যাডাপটিভ শব্দটা বেশি ইউজ হয় না, আমরা এখন অ্যাজাইল শব্দটা বেশি ইউজ করি। আচ্ছা, কিন্তু আমাদের পিএমআই এর মানে অনেক জায়গাতে বা প্রশ্নের মধ্যে আপনি অ্যাডাপটিভ অ্যাজাইল দুইটাকে মানে সাইমেন্টাসলি ইউজ করতে দেখতে পারেন। তো মনে রাখতে হবে দুইটাই সেম জিনিস। এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট, দেখেন, দ্য কন্টিনিউয়াম অফ লাইফ সাইকেলস। কেউ কি ব্যাখ্যা করতে পারবো যে কি বোঝাচ্ছে এখানে? আমার যেই প্রজেক্টে আমার রিকোয়ারমেন্ট চেঞ্জ রিকোয়ারমেন্টটা কম থাকে, আবার ডেলিভারি রিকোয়ারমেন্টও কম থাকে, সেখানে আমরা প্রেডিক্টিভ ইউজ করতে পারি। আর যে প্রজেক্টে আমাদের চেঞ্জ রিকোয়ারমেন্টটা অনেক হাই থাকে এবং ডেলিভারি রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে, মানে খুব ফ্রিকোয়েন্টলি ডেলিভারি দেওয়া লাগতে পারে, তো সেক্ষেত্রে আমরা আসলে আগে থেকে আপফ্রন্ট বলতে পারি না যে আমাদের রিকোয়ারমেন্টটা কি হবে।
তো সেক্ষেত্রে আমরা অ্যাজাইলেই যেতে পারি। আর এর মাঝখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমরা আসলে ইটারেশনে যাব নাকি ইনক্রিমেন্টাল ডেলিভারিতে যাব, রিকোয়ারমেন্টের উপর মানে বেস করে, ডেলিভারি রিকোয়ারমেন্টের উপর বেস করে। মানে এই ফিগারে যেটা বোঝাচ্ছে, প্রথমে তো আমরা বুঝতেই পারলাম যে যদি এই জাস্ট ফিগারটাকে আমরা এক্সপ্লেন করি, ফিগারটা হচ্ছে যদি কি থাকে, মানে কাস্টমারের ডেলিভারি রিকোয়ারমেন্ট কম থাকে এবং চেঞ্জও কম থাকে, তাহলে আমরা প্রেডিক্টিভ ইউজ করবো। আর যেখানে দুইটাই হাই, হ্যাঁ, কাস্টমার এক্সপেকটেশন হচ্ছে ইমিডিয়েটলি আমি ডেলিভারি চাই, কুইকলি আমাকে ডেলিভারি দিবা, আবার চেঞ্জটা অনেক বেশি হতে পারে, তাহলে আমরা ইউজ করবো অ্যাজাইল। আর যদি ডিগ্রি অফ চেঞ্জটা অনেক হাই হয়, তখন কি টার্গেট থাকবে? কারেক্টনেসটা, তাই না? আবার ইনক্রিমেন্টাল চাচ্ছে না, মানে আমরা জানি যে ইটারেটিভে কিন্তু ডেলিভারি একবারই হয়, তার মানে কি, মানে ডেলিভারি কিন্তু খুব কম রিকোয়ারমেন্ট, তখন আমরা ইটারেটিভ ইউজ করবো। আর যেখানে ডেলিভারি খুব বেশি চাওয়া হচ্ছে কিন্তু চেঞ্জটা হয়তো একটু কম, কিন্তু ডেলিভারিতে প্রায়োরিটি বেশি দিচ্ছে, তখন আমরা ইনক্রিমেন্টালে যাব। ঠিক আছে? সো এই ফিগারটা আমরা একটু মাথায় রাখি, পরীক্ষায় কিন্তু ফিগার থেকে প্রশ্ন আসবে, ফিগারই তুলে দিবে, দিয়ে কিরকম প্রশ্ন আসতে পারে। এখানে ধরেন কিছু দিল না, ঠিক আছে, এখানে দিল এ, মানে এখানে কিছু দিল না, আপনাকে অপশন দিল যে এখানে কি হবে। এ বললো যে অ্যাজাইল হবে, বি বললো প্রেডিক্টিভ হবে, সি বললো ইটারেটিভ হবে। এখানে কোনোটাই দিল না, এটাও দেয় না, এটাও দেয় না, এটাই দিয়ে নেই, এখানে যাতে একটা পয়েন্ট দিয়েছে এ বা কোনো একটা কিছু, বলবো যে এটাতে আসলে কি হবে, এই জায়গায় অ্যাজাইল হবে না প্রেডিক্টিভ হবে, কি হবে। ফলে ফিগারটা যদি আপনি বুঝে থাকেন যে যেখানে ডিগ্রি অফ চেঞ্জ বেশি হবে এবং ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি বেশি হবে, সেখানে আমরা অ্যাজাইল ইউজ করবো, তাহলে কিন্তু ইউ ক্যান আনসার অ্যাজাইল। ঠিক আছে? এটি কিন্তু আমরা বলতেছি যে হটস্পট টাইপ প্রশ্ন কিংবা একদম ডাইরেক্টলি ফিগার থেকে প্রশ্ন আসতে পারে, প্রতিটা ফিগারই ইম্পর্টেন্ট। সেম একটা ফিগার আমরা সামনেও দেখবো। হাইব্রিড আমরা কি বলতেছিলাম মনে আছে? যে দুইটার কম্বিনেশন হচ্ছে আমরা বলি হাইব্রিড। কোন একটা প্রজেক্টের কিছু অংশ যদি আমরা অ্যাজাইলে করি আর কিছু অংশ যদি প্রেডিক্টিভে করি, সেটাকে আমরা বলি হাইব্রিড। ঠিক আছে? তার মানে কোন একটা প্রজেক্টের যদি এরকম হয়, ধরেন যে আমি বোধহয় মেট্রো রেলের এক্সাম্পল দিয়েছিলাম, যে মেট্রো রেলে কিন্তু অনেক আইটি কম্পোনেন্টও আছে, আইটি বা সফটওয়্যারের জন্য কিন্তু অ্যাজাইল খুবই ভালো। তাহলে আপনি হয়তো মেট্রো রেলের ওই অংশটা অ্যাজাইলে করতেছেন, আর বাকিটা পুরো কনস্ট্রাকশন, যেটা আমরা প্রেডিক্টিভ অ্যাপ্রোচে করছি। তো এই কম্বিনেশনটাকে আমরা বলতেছি হাইব্রিড সাইকেল, হাইব্রিড লাইফ সাইকেল। এটা কিন্তু আমরা অনেকেই ইউজ করে, এবং আজকাল প্রজেক্ট গুলো এমন হয় যেখানে আসলে এমন কোন প্রজেক্ট আজকাল নাই যেখানে সফটওয়্যার কম্পোনেন্ট নাই, তাই না? আমরা আসলে এখন কোন ইয়াতে আছি সব বলতে পারবেন? এমন কোন অর্গানাইজেশন নাই যেখানে আসলে সফটওয়্যার কাজ হয় না, সফটওয়্যার ইউজ করেন। কিন্তু ভাইয়া মেট্রো রেলের এক্সাম্পল যদি দিই, সেখানে তো কন্টিনিউয়াসলি হচ্ছে কস্ট তো বেড়েই যাচ্ছে, তাহলে তো সেটা প্রেডিক্টিভ থাকলো না, তখন তো সেটা অন্যদিকে চলে যাচ্ছে। না, আমরা অনেক সময় সরকারি প্রজেক্টে না জেনে আমরা অনেক সময় ক্ষিপ্ত হয়ে যাই যে আসলে কেন কস্ট বাড়ে। তো আসলে মানে মেট্রো রেলে আসলে ভাইয়া পুরাটাই হাইব্রিড। এটা আসলে মানে অ্যাজাইল শুধু সফটওয়্যারের ক্ষেত্রে না, পুরা প্রজেক্টেরই কনস্ট্রাকশনের বিভিন্ন ফেজে আমরা অ্যাজাইল ইউজ করি। মানে অ্যাজাইলের পার্টটা অনেক বেশি ইউজ হয়, প্লাস আলটিমেট যে ডেলিভারিটা সেটা হাইব্রিড, মানে সেটা প্রেডিক্টিভ। আমরা জানি যে ডেলিভারিটা আসবে, আপফ্রন্ট প্ল্যানিং থাকেই, কিন্তু ওইটার মাঝে মাঝে অনেক অ্যাজাইল ইউজ করতে হয়। সবাই দেখেন, আমরা আসলে আসল কথা যেটা, অ্যাজাইল ছাড়া কেউ প্রজেক্ট ম্যানেজ করতে পারবে না এখন। হ্যাঁ, মানে এই জন্য আসলে অ্যাজাইল এত ডিসরাপশন, মানে খালি প্রেডিক্টিভ হয়ে কেউ আসলে অ্যাজাইল ম্যানেজ করতে পারবে, মানে প্রজেক্ট ম্যানেজ করতে পারবে না। মানে প্ল্যান করলেন ওইটাই ঠিক থাকবে, এটা তো ইম্পসিবল। আপনাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে সিচুয়েশনের সাথে, এই অ্যাডাপ্টটাকে আমরা অ্যাজাইল বলতেছি। সো আমরা যে মেট্রো রেলের কথা বলতেছি, এখানে কিন্তু ওই যে অ্যাডাপ্টিভলি হচ্ছে, কিছু অংশ তো আমরা প্রেডিক্টিভ করতে পারছি, আবার বেশিরভাগ অংশে আমরা অ্যাজাইল করছি, এবং আসলে হাইব্রিড করতেছি দুইটা মিলে। সো হাইব্রিড শব্দটা আবার অ্যাজাইল ডোমেইনে খুব একটা প্র্যাকটিস নাই। যারা অ্যাজাইল নিয়ে কাজ করে একদম সলিডলি অ্যাজাইল, তারা কিন্তু হাইব্রিড শব্দটা খুব একটা ইউজ করে না। এই হাইব্রিড শব্দটা পিএমআই এবং আরো অন্য কমিউনিটি আসলে বেশি প্রমোট করে, কারণ এই দুইটাই আসলে লাগে। দুইটা মিলেই আমরা তখন তো অ্যাজাইল বলতে পারি না, প্রেডিক্টিভ বলতে পারি না, তখন আমরা বলি হাইব্রিড। আচ্ছা, আপনার হাইব্রিডের মধ্যে আপনার একটু ইয়া করে পড়তে হবে, একটু মাইন্যুটলি পড়তে হবে যে হাইব্রিডের মধ্যে 4 ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে হাইব্রিড লাইফ সাইকেলে।
পিএমআই দেখবেন পিএম এর বইয়ে আছে, প্রথমটা একটু খেয়াল করেন, যেখানে ফিগারটা কি বলছে যে মানে 50-50 মোটামুটি, মানে অর্ধেক আমরা করতেছি অ্যাজাইলে কোন একটা প্রজেক্টে, অর্ধেক করতেছি প্রেডিক্টিভে। আবার এরকম হতে পারে, দেখেন সাইমultaneously চলতে পারে। এটা কি যে এই উপরেটা বুঝেছি যে প্রথম অংশ অ্যাজাইলে করেছি, পরের অংশ প্রেডিক্টিভে করেছি। কিরকম দেখেন এই ব্যাপারটা কিরকম এক্সাম্পল হতে পারে? এক্সাম্পল হচ্ছে যে আপনি কোনো একটা সফটওয়্যার বানালেন, ধরেন একটা ব্যাংকিং সিস্টেম বানালেন। এখন বানানো তো আমাদের অ্যাজাইল ছাড়া ভালো কোনো অ্যাপ্রোচ নাই, কারণ রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, এক্সপেকটেশন চেঞ্জ হবে, আপনি বারবার রিপিট করে ইটারেটিভ ইনক্রিমেন্টাল করে আপনি ফাইনালি সফটওয়্যারটা তৈরি করবেন। এখন সফটওয়্যার যখন তৈরি হলো একটা ব্যাংকিং সিস্টেম, তখন আপনি হয়তো প্রথম দিকে একটা ব্রাঞ্চ এটাকে ইমপ্লিমেন্ট করছেন। এরপরে কি করবেন আপনি? ধরেন আপনি যদি পূবালী ব্যাংকে যান, যাদের প্রায় 400-এরও বেশি ব্রাঞ্চ আছে, প্রতিটা ব্রাঞ্চে রোল আউট হবে। রোল আউটটা কি আপনি প্রেডিক্টিভে করতে পারবেন না? কারণ ওখানে স্টেপ গুলো ডিফাইন, যে সফটওয়্যারটা ইনস্টল করবা এই ধরনের হার্ডওয়্যার লাগবে, হ্যাঁ, এবং এই কানেকশন লাগবে এবং ট্রেনিং দিতে হবে, এই ট্রেনিং মডিউল হচ্ছে এগুলো। এই ট্রেনিং এবং রোল আউট কিন্তু আমরা ইজিলি প্রেডিক্টিভে করতে পারি, কিন্তু আমরা ব্যাংকিং সিস্টেমটা ডেভেলপ করলাম অ্যাজাইল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আসলে প্রথম অ্যাপ্রোচটা। আর সেকেন্ড অ্যাপ্রোচটা কি? সেকেন্ড অ্যাপ্রোচটা কিছুই না, মানে একই টাইমে হচ্ছে প্যারালালি কাজটা চলতেছে। হ্যাঁ, আগেরটা হচ্ছে প্রথম ডেভেলপ করে তারপরে প্রেডিক্টিভে গেলাম, আর এটা হচ্ছে দুইটাই প্যারালালি চলতেছে। আর 3 নম্বর যেটা, সেটা কি? এই ফিগারের একটু আপনার ইয়াটা দেখেন, এ লার্জলি প্রেডিক্টিভ অ্যাপ্রোচ উইথ অ্যাজাইল কম্পোনেন্ট। তার মানে প্রজেক্টটার বেশিরভাগ অংশই প্রেডিক্টিভ, কিছু অংশ আমরা অ্যাজাইলে করছি। ঠিক আছে, আচ্ছা না, প্রজেক্ট এরকম বেশিরভাগ অংশই প্রেডিক্টিভ। আপনি যদি মেট্রো রেলের সাথে চিন্তা করেন, মেট্রো রেলের সফটওয়্যার পার্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে সফটওয়্যার পার্টটা কিন্তু এরকম স্মল একটা পার্ট। আর এই যে আমরা মেট্রো রেলটা বানালাম, কয়েক বছর ধরে বানাচ্ছি আমরা, তাই না? সেটা কিন্তু বিশাল পার্ট, তার একটা মাত্র ছোট্ট অংশ হচ্ছে অ্যাজাইল। আর 4 নম্বরটা কি? উল্টা, অ্যাজাইলে বেশি, প্রেডিক্টিভ কম। কিরকম? ধরেন আপনি মানে একটা ইআরপি সিস্টেম বানাচ্ছেন, এখন ইআরপি সিস্টেম তো হিউজ, এবং সেই ইআরপিটা যদি ধরেন কোন একটা অর্গানাইজেশনে আপনি ইমপ্লিমেন্ট করতে চান, যেমন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটি ইআরপি বানাচ্ছে, যেটাকে বলে জিআরপি। গভর্নমেন্ট, হ্যাঁ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। হ্যাঁ, গভর্নমেন্টের জন্য, পুরো গভর্নমেন্টের জন্য একটা ইআরপি বানাচ্ছে, কয়েকটা মিনিস্ট্রিকে টার্গেট করে পাইলট লঞ্চ হবে, তারপর পুরো বাংলাদেশে এটা লঞ্চ হবে। ঠিক আছে, তো আমরা কি করতেছি, মানে বেশিরভাগ কাজ অ্যাজাইলে করতেছি, কিন্তু কিছু অংশ আমরা প্রেডিক্টিভে করতেছি। যেমন ধরেন আপনি ইআরপিটা বানাচ্ছেন অ্যাজাইলে, কিন্তু আপনি যে হার্ডওয়্যার গুলো কিনবেন, ধরেন আমাদের স্মার্ট আপনাকে হার্ডওয়্যার দিবে। এখন হার্ডওয়্যার নেওয়ার জন্য স্মার্টের যে কাজগুলো তারা করে, সেটা কি অ্যাজাইল নাকি প্রেডিক্টিভ? এলসি খুলতে হবে, তারপরে ধরেন সিঙ্গাপুরে অর্ডার দিতে হবে, তারপর ওটা অর্ডার হয়ে গেলে ইএসআই করে আবার বাংলাদেশে নিয়ে আসবে। এগুলো কিন্তু সব একদম ফিক্স স্টেপস, তাই না? সো আমি হয়তো কাজ করলাম মিলিয়ে অ্যাজাইলে, কিন্তু আমি ওই যে হার্ডওয়্যারের পার্টটা, যেটা আমি ইআরপি সিস্টেমটা যেখানে ইমপ্লিমেন্ট করবো, সেটা আসলে আমি নিচ্ছি কিসে? প্রেডিক্টিভে। সেই ধরনের অ্যাপ্রোচকে আমরা বলতেছি লার্জলি অ্যাজাইল অ্যাপ্রোচ উইথ এ প্রেডিক্টিভ কম্পোনেন্ট। এই প্রথমটার এক্সাম্পল যেটা আমরা, সরি, এই যে দেখেন প্রথমটার এক্সাম্পলে যে ডানে আছে কিন্তু, যে আমরা নতুন একটা প্রোডাক্ট সফটওয়্যার বানালাম, তারপর রোল আউট এবং ট্রেনিংটা করলাম প্রেডিক্টিভে। সো প্রথম অংশটা অ্যাজাইলে, আর বাকি অংশ দুটো হচ্ছে প্রেডিক্টিভ। পরীক্ষায় কিন্তু ওই যে আগের যে স্লাইডটা দেখলাম, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এই প্রেডিক্টিভের, নানান ধরনের প্রেডিক্টিভ থেকে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি লার্জলি প্রেডিক্টিভ অ্যাপ্রোচ উইথ অ্যাজাইল কম্পোনেন্ট নাকি লার্জলি অ্যাজাইল অ্যাপ্রোচ উইথ প্রেডিক্টিভ কম্পোনেন্ট, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে। আমরা লাস্ট স্লাইডে চলে আসছি, দেখেন সবাই স্লাইড দেখতে পাচ্ছি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখানে দেখেন এই ছবিটা, আমরা একটু ডান দিকে বাম দিকটা খেয়াল করেন একটু। আমরা ট্রেডিশনাল বা প্রেডিক্টিভ প্রজেক্টে কি করি? ফুল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, মানে গ্যাদার করার পর আমরা অ্যানালাইসিস করি। ঠিক আছে, তারপর কি করি আমরা? সেই অ্যানালাইসিস আমরা ডিজাইন করি, তারপর ডিজাইন ফুল শেষ হলে আমরা
বিল বা কনস্ট্রাক্ট করি, তারপরে কনস্ট্রাকশন শেষ হলে আমরা টেস্ট করি, টেস্ট শেষ হলে ফাইনালি আমরা কাস্টমারকে ডেলিভারি দিই, তাই না? প্রেডিক্টিভ এভাবে কাজ করে না? এবার আসি ডান দিকে ছবিটা একটু খেয়াল করি। দেখেন ছবিটাকে কিছু বুঝেছি? আমরা কি করতেছি, কাস্টমারের কাছ থেকে তার সবচেয়ে যেটা রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট সেইটা আমরা কালেক্ট করছি, ঠিক আছে? করে ওই রিকোয়ারমেন্টের অ্যানালাইসিস করতেছি, ওইটা ডিজাইন করতেছি, ওটা বিল করতেছি, ওটা টেস্ট করে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে? তারপরে আবার যাচ্ছি, তারপর কি করলাম, আবার নেক্সট ইটারেশনে কি করলাম, আমি আবার আরেকটা স্লাইস নিলাম, নিয়ে আবার নেক্সট যেটা কাস্টমারের প্রায়োরিটি সেটা আমরা নিলাম, নিয়ে তার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? তার ডিজাইন করলাম, বিল করলাম, টেস্ট করলাম, কাস্টমারকে ডেলিভারি দিলাম, ঠিক আছে? এবং প্রতিটা স্টেজের পরে এটা কি আসলে, যে এটা ছবিটা কি, এটা ডেলিভারেবল বা কেক, ওই যে আমরা বললাম কেক স্লাইসিং বলেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? যে আমরা প্রেডিক্টিভলি কি করার চেষ্টা করি, যে আসলে স্লাইসের পুরা শেষ না হওয়া পর্যন্ত নেক্সট স্লাইস আমরা করি না। অ্যাজাইলে কি করছি আমরা, যেটা টপ প্রায়োরিটি সেটাকে আমরা সব কাজগুলোকে আমরা স্লাইস করতেছি ভার্টিক্যালি, করে আমরা কাস্টমারকে ইমিডিয়েটলি ভ্যালুয়েবল কিছু ডেলিভারি দিচ্ছি, আবার নেক্সট আবার সবচেয়ে ইম্পর্টেন্টটা নিচ্ছি, নিয়ে আমরা কাস্টমারকে কিছু ডেলিভারি দিচ্ছি। এবং এটা কি হচ্ছে, যে আমরা বলেছিলাম কেক আমরা ভার্টিক্যালি কাটি তাহলে ইয়াম্মি লাগে, তাই না? আর এখানে কি করার চেষ্টা করছি আমরা প্রেডিক্টিভে, লেয়ার বাই লেয়ার কাটছি। লেয়ার খাওয়ার চেষ্টা করছি। So এটা হচ্ছে অ্যাজাইলের বিউটি, যে আমরা আসলে কাস্টমারের পেইন পয়েন্ট কোনটা সবচেয়ে সিরিয়াস বা কোনটা তার টপ প্রায়োরিটি সেটা নিয়ে ওইটাকে আমরা ডেলিভারি ফার্স্ট এনশিওর করছি, তারপরে নেক্সট ভ্যালু, এবং দেখেন ডান দিকে আমরা কিন্তু কাস্টমারকে কুইকলি ভ্যালু ডেলিভারি দিতে পারছি, কিন্তু বাম দিকে কিন্তু আমরা কি করতে পারছি, ডেলিভারি দিতে পারছি লাস্ট স্টেজে গিয়ে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে ধরেন আমরা যখন এই স্টেজে আসছি, ডিজাইন করতেছি বা টেস্ট করছি, তখন দেখা গেল মার্কেট কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে এবং দেখা গেল এই রিকোয়ারমেন্টের এই অংশটা দরকার নেই, ঠিক আছে? এই অংশটা দরকার নেই, তাহলে কি করবো আমরা, ডেলিভারির সময় এই অংশটা দেবো না, তাই না? দিলাম না কারণ এটা দরকার নেই, কিন্তু আপনি তো অলরেডি এটার জন্য এফোর্ট দিয়েছেন না, এটা এফোর্ট দিয়েছেন না, এটুকের ডিজাইনে দিয়েছেন না। দেখেন অ্যাজাইল কিন্তু এগুলোকে অপছন্দ করে, অ্যাজাইল বলতেছে আমি সেই জন্য কি করব, দেখেন অ্যাজাইলের এই পাশে ছবিটা একটু খেয়াল করেন, আমি আরেকটা ক্লিক করতেছি, দেখেছেন? তার মানে কোন একটা স্টেজে গিয়ে দেখি যে আসলে আমার বাকি জিনিসগুলো আসলে লো প্রায়োরিটি, দরকার নাই, তাহলে উই ক্যান ইজিলি ডিসকার্ড, এবং আমরা কিন্তু লস হলো না, আমাদের কম ওয়েস্টেজ হলো। কিন্তু বাম দিকে কিন্তু প্রেডিক্টিভলি অলরেডি উই হ্যাভ ইনভেস্টেড লট অফ টাইম এন্ড মানি, তো দ্যাটস ওয়াই কিন্তু মানে উই আর টকিং অ্যাবাউট অ্যাজাইল সো মাচ। কেন আসলে আমার একটা কোশ্চেন না, মানে উদাহরণটা কি এরকম হতে পারে, যদি আমি বলি একটা রোডের হচ্ছে 20 কিলোমিটার রোড করব আমি, তো আমি প্রতি 1 কিলোমিটার রোড করে করে ছেড়ে দিলাম জনগণের জন্য, বা হচ্ছে উন্মুক্ত করে দিলাম, তো এটা তো অ্যাজাইলই হবে নাকি? হ্যাঁ। আর যদি এরকম হতো যে আমি পুরো রোডটাকে ব্লক করে 13 কিলোমিটার বা 20 কিলোমিটার রোড করে তারপরে ছাড়লাম একেবারে, তখন সেটা হবে প্রেডিক্টিভ হবে। প্রেডিক্টিভ হয়ে গেল আর কি, মানে তার আগে কি কোনো এখান থেকে কোনো বেনিফিট কি আছে? অ্যাজাইলের মধ্যে তো ইনক্রিমেন্টাল হয়ে যাবে না ভাইয়া, যদি আমি 1 কিলোমিটার ঠিক আছে? জি ভাই বলেন। বললাম যে উনি যে এক্সাম্পলটা দিয়েছেন সেই ক্ষেত্রে তো দিদার কি কোনো প্রশ্ন করছিলেন না পাশে কথা বলতেছিলেন? স্যার যেটা বললো যে 1 কিলোমিটার করে দিবে, তো সেক্ষেত্রে তো সেটা আবার ইনক্রিমেন্টাল টাইপের মধ্যে পড়বে, বাট অ্যাজাইলের একটা পার্ট, এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ, ওই আসলে অ্যাজাইল বোঝার জন্য ইটারেটিভ ইনক্রিমেন্ট, এত বেশি আপনি ইটারেটিভ
করতেছি আমরা যাতে কোনো এরর না থাকে। রাস্তা বানাচ্ছে 1 কিলোমিটার, কিন্তু ওইটাতে যাতে আবার কোনো এমন গোলমাল না থাকে যে রাস্তাটা আবার ওই বাকি 1 কিলোমিটার না দিকে ভেঙে যাচ্ছে। এটার জন্য আমাদের ইটারেটিভ তো করতেই হবে। আর ইনক্রিমেন্টাল হচ্ছে আমরা 1 কিলোমিটার ডেলিভারি দিয়ে দিলাম। So, আপনার আইডিয়া গুলো আমরা এই জন্য শিখছি যাতে আমরা যে কোনো প্রজেক্টে এগুলোকে ইউজ করতে পারি। পসিবল সেখানে আমরা ইউজ করবো। আইডিয়া হচ্ছে এটা। না জানলে তো আমরা ইউজ করতে পারবো না। আমরা কিন্তু অলরেডি অ্যাজাইল, আপনারা সবাই দেখেন এইভাবে আমরা বেশিরভাগই কাজ করি, কিন্তু আজকাল একদম ফিক্স মাইন্ড হয়ে আমরা কোনো কাজ করতে পারি না। আমি আর একটা কথা বলবো, যেমন মনে করেন আমাদের এটা মানে যে কোনো প্রজেক্টে করি কি যে মেশিন এসে গেছে, আমি ফ্লোর করে আগে মেশিনগুলো বসিয়ে দিয়ে প্রোডাকশনে আসলাম, তারপরে বাকি কাজগুলো করলাম, সাইডের কাজগুলো করলাম, যেগুলো মেশিনকে প্রোডাকশন দেওয়ার জন্য যেটা যেটা লাগে সেটা আগে মানে ওই সময়ের মধ্যে করলাম, আর বাকিগুলো চলমান থাকলো। হ্যাঁ, এইভাবে করি তো আমরা সব কাজগুলো এইভাবে করি আর কি। যে এখন এইভাবেই করি। ইটারেটিভ ইনক্রিমেন্টাল কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আসলে। হ্যাঁ, জি জি। সো উই আর অলরেডি অ্যাজাইল, ফলে এটা এমন কোনো নতুন কিছু না। অ্যাজাইল আসলে আমরা দেখবো অ্যাজাইলের ভ্যালু এবং প্রিন্সিপাল আমরা ব্রেকের পরে এসে দেখবো, তখন দেখবো যে আসলে খুবই কমন কথাবার্তা, কিন্তু সেটা আসলে খুবই যুগান্তকারী প্রভাব ফেলছে। কিভাবে এটা আমরা দেখবো। তার আগে আমরা জাস্ট একটা ভিডিও দেখে আমরা দেখে চলে যাব। সবাই ভিডিওটা একটু দেখবো, আমি সাউন্ডটা শেয়ার করছি। আমাকে একটু বলবেন যে আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। Welcome to the Project Management Institute's শুনতে Spotlight পাচ্ছি। ঠিক আছে। series. In this presentation, you'll point the spotlight on when to apply agile methodologies. You have heard the hype and are anxious to begin your first agile project. But wait, there is something you should think about and remember. Agile methodologies and practices do not work in every situation and with every project type. Let's look at some of the projects ideally suited for agile approaches, and some where agile approaches are riskier or at least less advised. Agile practices work best when you can move fast, change direction, and even break things to figure out what to do next. Breaking things and creating waste is not a reasonable approach for some projects. Projects where the waste is physical, tangible materials like buildings or airplanes can be costly and damaging. You cannot or should not dig a hole and pour concrete over and over again until you like the location. Those kinds of decisions require planning before the work begins, or you can end up with problems. Likewise, applying a coat of paint to get user feedback on the best color may work in limited situations, but in most projects, the time and cost to paint and repaint is counterproductive and expensive. Meanwhile, projects involving virtual or intellectual materials are better suited for agile approaches. Software development is where the approach began and still reigns for obvious reasons. Software is developed with a lot of unknowns and potential situations for miscommunications or misunderstandings between development teams and end users. Agile approaches provide freedom to explore, engage, and react. And since code and other computer work can be deleted, updated, reworked, and refactored, there is little loss. Yes, time was lost in its creation, but it is far less than the time spent creating something no one wants, can't use, or that doesn't meet the need. Beyond software development, there are other places where agile methodologies could fit, depending on the willingness of the organization and the purpose of the endeavor. Research and development, such as experimenting with potential pharmaceuticals or exploring new approaches to arrange a travel excursion, lends itself to the agile approach. For example, marketing campaigns could be arranged to respond quickly to customer feedback and pivot as needed. As long as your project or a major portion of it relies more on the intangible elements of the knowledge workers on your team, and you can scrap or redo work without too much financial burden, then you might have a good candidate for an agile project. And that's how you can tell if your project is a good candidate to apply the agile approach. Thanks for using the PMI's Spotlight on when to apply agile methodologies. ঠিক আছে না, আমরা দেখেছি তো। জি দেখলাম। তাহলে অ্যাজাইল আমরা কোথায় ইউজ করব? আমরা সফটওয়্যার, তারপর মার্কেটিং,
মানে মেইনলি অ্যাজাইল এর জন্ম সফটওয়্যার থেকে, তো আমরা নলেজ ওয়ার্কে মেইনলি অ্যাজাইল ইউজ করি, বা এখন আমরা আইডিয়া গুলো আসলে সব জায়গায় ইউজ করতে পারি, প্রেডিক্টিভ ইউজ করতে কোনো ব্যাপার কারণ নাই। বললো যে হচ্ছে প্লেন ম্যানুফ্যাকচারিং এ তো কোনোদিনই এজাইলে যাওয়া যাবে না। কিন্তু আমরা আইডিয়া গুলো ইউজ করি, যেমন আপনি তো সয়েল টেস্ট করতেছেন না, জি সয়েল টেস্ট করে আপনি দেখতেছেন যে ওই জায়গাটা কিনা ঠিক কিনা, তারপরে আপনি কংক্রিট ঢালতেছেন। জি So আসলে define করে আমরা এই বিষয়টা এই জন্য অনেকে আসলে অ্যাজাইল কমিউনিটি অনেক লোকজন আছে, তারা ভাবে যে অ্যাজাইল ছাড়া কোনো প্রজেক্ট করাই সম্ভব না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ট্রু, কারণ আমরা হাজার হাজার বছর ধরে অ্যাজাইল না ধরে প্রজেক্ট করে আসছি। প্রজেক্ট সাকসেসফুল হয়নি, অনেক প্রজেক্টই সাকসেসফুল হয়েছে, হাজার হাজার প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আমরা অ্যাজাইলের ভ্যালুজ এবং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আরিফ আমাদের সাথে জয়েন করেছে, ওর সাথে পরিচয় হয়নি, আমরা ব্রেক থেকে এসে আরিফের সাথে একটু পরিচিত হবো। আরিফের সাথে ব্রেক থেকে এসে আলী হোসেন আর মোহাম্মদ আলী দুইজনে আজকে আসেন দেখতেছি। আচ্ছা, আরিফ আছেন? আরিফ, হ্যাঁ আছেন তো? হ্যাঁ আছি। আচ্ছা আরিফ, একটু আপনার পরিচয় দেন। আপনি তো 2-3টে ক্লাস পরে জয়েন করলেন আর কি, কোথায় আছেন, কোথায় করেছেন? জি ভাই, আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2016 সালে পাশ করে বের হই। 16 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন প্রজেক্টে ছিলাম। বর্তমানে আমি এসএস পাওয়ার 1 লিমিটেড চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আচ্ছা আচ্ছা, 2016 সালে বের হয়েছেন না? জি 2016। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস মানে চলতে মানে সবার সাথে পরিচিত হতে হবে। আমরা মাঝে মাঝে কোনো মানে গ্রুপ অ্যাক্টিভিটি করব, এবং এখানে একটু টিম ওয়ার্ক হলে সবচেয়ে ভালো হবে আর কি। 3-4 জন মিলে পড়তে পারলে ভালো হয়, তো দেখা যাক। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, আপনি তো, আপনার সাথে পরিচয় হয়নি কিন্তু আমাদের পুরো টিমের। শাহ আলী ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরো অন্ধকার দেখতেছি, ও মানে কারেন্ট নাই নাকি? মানে কারেন্ট আছে কিন্তু ক্যামেরা নাই? আমি তো অন করছি ভিডিও, কিন্তু হচ্ছে না, আমার ল্যাপটপ থেকে কোনো সমস্যা হচ্ছে। আর ও, সমস্যা হচ্ছে আমার টাইমটা একদম আমার অফিসিয়াল, মানে যে টাইমটা অফিস টাইম পড়ে গেছে আর কি, এখন আমাকে একটু বন্ধ রাখতে হয়, যে লোকজন আসা যাওয়া করে অফিস রুমে। আমার অফিসের জন্য থেকে ক্লাস? অফিস টাইম হয়ে গেছে। জি, আচ্ছা, তাই তো আপনার মানে এখন কয়টা বাজে মানে? এখনো মানে বাজতেছে আপনার মাগরিব নামাজ পড়লাম মাত্র, মাগরিব নামাজ পড়লাম 7টা 19 বাজে। তাহলে অফিস 5টায় শেষ হয়ে যাওয়ার কথা না নাকি? না, জি অফিস কি 5টায় শেষ হয় না নাকি? না, 7টায় অফিস শেষ হয়, 7টায় এখানে। মাঝখানে বিরতি থাকে, 2টা থেকে 4টা পর্যন্ত বিরতি থাকে। ও ঠিক আছে, তাহলে কি করবেন? ক্লাস তো এইভাবে করতে হবে তাহলে নাকি? ঠিক আছে, আমরা চলে আসলাম। আমার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাজাইল? যাচ্ছে, দেখা যাচ্ছে। তো দেখেন, আমরা আসলে এতক্ষণ যা পড়লাম এটা চ্যাপ্টার 3 পড়লাম, হ্যাঁ, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের, এবং আমরা দেখেছিলাম লাইফ সাইকেল, এবং আসলে মেইন আইডিয়াটা বোঝার জন্য আমরা পড়লাম অ্যাজাইল। এবং অ্যাজাইল বলতে আমরা বুঝলাম যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, এবং আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের কাছে কত কুইকলি উই ক্যান ডেলিভার প্রোডাক্ট দ্যাট ক্যান ক্রিয়েট ভ্যালু ফর দ্য কাস্টমার, হ্যাঁ, অর ফর দ্য ইউজার। সেটা কিন্তু অ্যাজাইলের মেইন প্রায়োরিটি। এবং আমরা অ্যাজাইলে প্রবলেমটা কি সেটা আসলে সলভ করতে চাই, যেটা আমরা গাড়ির এক্সাম্পল দেখেছিলাম। আমরা আসলে গাড়ি না, we are trying to solve the transportation problem. So এইভাবে যে জিনিসগুলো আমরা চিন্তা করি, আপনারা নিশ্চয়ই জানেন যে এখন আসলে সব বিজনেস সবকিছু আসলে মেইন হচ্ছে কাস্টমার সেন্ট্রিসিটি। সবার মাঝখানে কাস্টমার হচ্ছে, সবার মাঝখানে, বাকি সবগুলো তাকেই আসলে নিয়ে।
কাস্টমার না থাকলে তো আপনার ব্যাংকও চলবে না, কোনো বিজনেসও চলবে না, নাথিং উইল গো, তাই না, রান। তো আসলে আমরা অ্যাজাইল এর গল্প দিয়ে শুরু করি। এটা আমি এখন যেটা পড়াচ্ছি এটা অ্যাজাইল এর চ্যাপ্টার 2 পড়াচ্ছি, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 2। এখানে আমরা আসলে অ্যাজাইল এর ভ্যালু এবং প্রিন্সিপাল পড়বো, অ্যাজাইল এর জন্মটা কিভাবে সেটা গল্প শুনবো আমরা একটু, অ্যাজাইল এর জন্ম কিভাবে। সো অ্যাজাইল কিন্তু খুব বেশি দিন আগের কথা না, হ্যাঁ, আমাদের অ্যাজাইল এর জন্ম কিন্তু 2001 সালে, ঠিক আছে, তার মানে মাত্র 21-22 বছর হলো। সো ঘটনাটা হচ্ছে এরকম যে যারা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন ওই সময়ে, যারা থট লিডার্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই সময়, ওনারা আসলে খুব স্ট্রাগল করতেছিলেন, যেহেতু ওই সময় মানে প্রেডিক্টিভ লাইফ সাইকেলই বা ওয়াটারফল মেথডে একমাত্র মেথড ছিল যেটা দিয়ে প্রজেক্ট ম্যানেজ করা হতো মেইনলি। সো ওনারা খুব স্ট্রাগল করতেছিল, কারণ ওয়াটারফল মেথড সফটওয়্যারে কিন্তু ইউজ করা খুবই খুবই টাফ। কারণ যে আমাদের নজরুল বলেছিল যে রিকোয়ারমেন্ট এত চেঞ্জ হয় যে আসলে প্রজেক্ট আর শেষ হয় না, চলতেই থাকে। এবং আমরা দেখলাম যে আপফ্রন্ট প্ল্যানিং অনেক বেশি করতে হয় ওয়াটারফল মেথডে, এবং পুরাটাই আসলে অনেক হেভি ওয়েট। হ্যাঁ, আমরা এটাকে আমরা বলি যে হেভি ওয়েট মেথোডোলজি, অনেক বেশি প্ল্যানিং করতে হয়, ডকুমেন্টেশন বেশি করতে হয়, এবং চেঞ্জ ড্রিভেন না, প্ল্যান ড্রিভেন। তার মানে একবার প্ল্যান করে ফেললে ওটাকে চেঞ্জ করা খুব টাফ হয়ে যায়, অনেক অ্যাপ্রুভাল লাগে, অনেক ইয়ে করতে হয়, তারপরে হয়। কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি যখন সফটওয়্যারে কিছু একটা বানাবেন, যতক্ষণ মানুষ দেখতে না পারে কাস্টমার, ততক্ষণ কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারে না, যেহেতু সে ইনট্যানজিবল জিনিস নিয়ে কাজ করে। আর কনস্ট্রাকশন বা অন্য প্রজেক্ট বলেন সেটা কিন্তু ট্যানজিবল, এভরিওয়ান ক্যান সি, এভরিওয়ান ক্যান টাচ, সবাই বুঝতেছে যে কি হচ্ছে না হচ্ছে। একটা রাস্তা বানাচ্ছে, সবাই বুঝতেছে যে হ্যাঁ রাস্তাটাই হচ্ছে, কাজ হলেই কিন্তু মানুষ বুঝতে পারছে হ্যাঁ কিছু একটা হচ্ছে। আর সফটওয়্যারে কিন্তু এটা খুব মুশকিল, কিছুই দেখা যায় না। তো যখন দেখানো হয় কাস্টমারকে তখনই এমন ফিডব্যাক দেয়, ফলে দেখা যাচ্ছে ডিজাইন থেকে শুরু করে এভরিথিং নিডস টু চেঞ্জ। এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব টাফ হয়ে যাচ্ছে। মানে So অনেক that's- সময় যেটা দেখা যাচ্ছে ভাই, কাস্টমার নিজেই জানে না আসলে ওনারা কি চায় আসলে। হ্যাঁ, নিজেরও জানে না। হ্যাঁ, সো ফলে অ্যাজাইল মানে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছিলেন, এরকম 17 জন ইঞ্জিনিয়ার ফেব্রুয়ারি 2001 সাল, তারিখটা আমার ইয়াতে নাই, 2001 সালের ফেব্রুয়ারি মাসে ওনারা ইউটা, আমেরিকার ইউটা, সেখানে একটা রিসোর্ট আছে, স্কি রিসোর্ট, এবং ইউটা আসলে স্কিং এর জন্য খুবই বিখ্যাত। সো এখানে ওনারা একত্রিত হলেন যে আমরা আসলে কি করতে পারি, ঠিক আছে। 17 থট লিডার্স, এবং তাদের নাম এখানে নিচে আছে, দেখেন এই স্লাইডটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো। সবার নাম এখানে আছে, দেখেন সবাই কিন্তু এখনো মানে সবাই এখনো বেঁচে আছেন, এবং সবাই নাম করা, মানে যে কোনো একটা নাম দিয়ে সার্চ করলে ইউটিউবে বা গুগল দেখবে যে তার অনেক কিছু আছে আর কি, প্রোফাইল, ভিডিও, বই, লট অফ থিংস। সেই 17 থট লিডার্স ওনারা আসলে ওই একত্রিত হলেন স্কি রিসোর্টে, ঠিক আছে। কিভাবে আসলে আমরা সফটওয়্যারের প্রজেক্টগুলো ম্যানেজ করতে পারি, কিভাবে একটা লাইট ওয়েট মেথোডোলজি আমরা তৈরি করতে পারি, এটা ওনারা চিন্তা করতেছে। সো ডে 1 পার হয়ে গেছে। হ্যাঁ, ডে 1 ওনারা কি করলেন, সবাই ডিসকাস করতেছিলেন যে আসলে কে কিভাবে এই স্ট্রাগল গুলোকে সলভ করছে। তো সেই সময় কিন্তু আরো কিছু মেথড ছিল যেগুলো আসলে অ্যাজাইল শব্দটা ছিল না, কিছু নাম ছিল ডিএসডিএম, তারপর ক্রিস্টাল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা খুবই প্র্যাকটিস আছে এক্সপি, এক্সট্রিম প্রোগ্রামিং, এই ধরনের মেথড গুলো তখন আসলে এক্সিস্ট করতেছিল। আবার একটা আছে রূপ, RUP, তারপরে AUP, অ্যাজাইল আপ, এই ধরনের কিছু মেথডোলজি ছিল যেগুলো আসলে ইন্ডিভিজুয়ালি সবাই প্র্যাকটিস করতেছিল, কিন্তু গ্লোবাল কোনো মানে সমন্বিত কোনো একটা কিছু ছিল না। ওনারা কিভাবে এইগুলো করতেছেন, যার মেথোডোলজি গুলো ওনারা এখানে দেখাচ্ছিলেন আর প্রেজেন্ট করতেছিলেন ডে 1-এ, এবং সবাই টার্গেট ছিল যে কিভাবে আমরা লাইট ওয়েট প্রসেস ফাইন্ড আউট করতে পারি। তো এইটা ফাইন্ড আউট করতে গিয়ে ওই 17 জনের মধ্যে একজন ছিলেন মাইক বিডল। ওনার কিন্তু একটা মেথড আছে, ওটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ স্ক্রাম নামে ওনার একটা নিজস্ব মেথড আছে, কিভাবে এন্টারপ্রাইজ লেভেলে আমরা অ্যাজাইল বা স্ক্রাম ফলো করতে পারি। সো মাইক বিডল একটা নাম প্রপোজ করলেন যে আমরা যে মেথডটা খুঁজতে যাচ্ছি তার নাম অ্যাজাইল হলে সবচেয়ে ভালো হয়, যেখানে আমরা কুইক, অ্যাজাইল শব্দের অর্থ কি? ইজি, কুইক। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাজাইল?
চটপটে হ্যাঁ, আমরা একটু মিনিং দেখে নেব, মানে কুইকলি অ্যাডাপ্ট করতে পারে যে কোনো সিচুয়েশন, ওইটাকে আমরা বলি অ্যাজাইল। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি অ্যাজাইল বলি না আমরা, ইউ হ্যাভ টু বি অ্যাজাইল। সো শব্দটা উনি বললেন যে এটা নামটা অ্যাজাইল হলে ভালো হয়, তো সবার খুব পছন্দ হলো নামটা, সবাই বলে ঠিক আছে তাহলে আমরা এই মেথডটার নাম দেবো অ্যাজাইল। সো ফার্স্ট ডেতে আমরা এই পর্যন্ত আসলাম। সেকেন্ড ডেতে ডে 2 10:30 বাজে এবং কফি ব্রেকের টাইম হয়েছে। সবাই চিন্তা করলো যে আমাদের অলরেডি 2 দিনের জন্য আমরা একত্রিত হয়েছে, অলরেডি আমাদের অলমোস্ট 1.5 দিন পার হয়ে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। ঠিক আছে, জাস্ট নিজেরা ডিসকাস করতেছি কি করবো, কিছু এখনো ফাইনালাইজ হলো না। ডে 2 এই যখন কফি ব্রেক হয়েছে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন ট্রেনিং সেশনে ছিলেন, যখন ট্রেনিং সেশনে এরকম ব্রেক দেয় তখন দেখবেন যে কিছু লোক ইমিডিয়েটলি বাইরে চলে যায় খাওয়ার জন্য বা কফি নেওয়ার জন্য, অনেকে আবার ভিতরে গল্প করতে থাকে বা কথা বলতে থাকে, তাই না? তো এরকম একটা অবস্থায় মানে 9 জন বাইরে চলে গেছে কফি নেওয়ার জন্য আর 8 জন ভিতরে ছিলেন। এই 8 জন কারা, লেটস সি, আমরা একটু ইয়াটা দেখি। এই 7টা আপনারা অবশ্যই দেখবেন, অ্যাজাইল ম্যানিফেস্টো সাইটটা আপনারা ভিজিট করবেন। ছবিটা সবাই দেখতে পাচ্ছি? সবাই কি আমার ব্রাউজার দেখতে পাচ্ছি? পাচ্ছি। সবাই খেয়াল করে দেখেন, এখানে যে 8 জন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, খেয়াল করেছেন? 8 জন কিন্তু আছে, 8%। এই বাকি 9 জন কফি খেতে চলে গেছে, 8 জন এখানে দাঁড়িয়ে আছে। এই যে এখানে যে দাঁড়িয়ে আছে ওনার, হ্যাঁ ওনার নামটা, আচ্ছা আমি একটু ভুলে গেলাম ওনার নামটা, আমি বলবো সামনে। এখানে নিচে ওনাদের নাম লেখা আছে, দেখবেন। ওনার নাম হচ্ছে মার্টিন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মার্টিন। উনি মানে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, যে আমরা তো কিছুই করতে পারলাম না, কি করা যায়। ঠিক আছে, বাকিরা সবাই কিন্তু কফি দিয়ে গেছে, 8 জন দাঁড়িয়ে আছে। এই সিচুয়েশনে আমি আবার ইয়াতে ব্যাক করি, আমার প্রেজেন্টেশন স্লাইডে ব্যাক করি। এই সিচুয়েশনে একদম মানে ওই যে বোর্ডের মধ্যে লিখলেন ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশনস, এই কথাটা বোর্ডের মধ্যে লিখলেন। সো তার মানে কি, আমরা আসলে চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালস এবং ইন্টারঅ্যাকশনস, পার্সনকে আমরা মেইন বেশি ফোকাস করব এবং তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন, ফিডব্যাক, এটা আমরা নেব, এরকম একটা কথা লিখলেন। আবার পাশে লিখলেন প্রসেসেস এন্ড টুলস। ঠিক আছে, প্রসেসেস এন্ড টুলস। এরপরে ওনারা সেন্টেন্সটাকে এইভাবে কমপ্লিট করলেন। দেখেন তো সেন্টেন্সটা, একজন পড়েন তো পুরো সেন্টেন্সটা। We value individuals and interactions over processes and tools. ঠিক আছে, তারপরে কি লেখা আছে সেন্টেন্সটা, উই ভ্যালু ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারঅ্যাকশনস ওভার প্রসেসেস এন্ড টুলস। তার মানে প্রসেস ওরিয়েন্টেড হওয়া বা প্রসেস ফলো করা তো খুব ভালো কথা, বা টুল স্কুলে আমরা যাই লাইফ ইজি হয়ে যায়। কিন্তু ওনারা বলতেছে যে ঠিক আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তার চেয়ে আমরা বেশি ভ্যালু দেব মানুষকে, ইন্ডিভিজুয়ালকে এবং তাদের মধ্যকার ইন্টারঅ্যাকশনকে। এইটা আসলে প্রায়োরিটি বেশি পাবে দেন ফলোইং দ্য প্রসেস অ্যান্ড টুলস অর ইউজিং প্রসেসেস অ্যান্ড টুলস। এভাবে কিন্তু প্রথম অ্যাজাইলের ভ্যালু জন্ম হয়, এবং অ্যাজাইলের আসলে 4টা ভ্যালু আছে। ঠিক আছে, সো এই ডে 2 তে সরি তারা আসলে 4টা ভ্যালু তৈরি করে, এবং বাকি সময়ে ওনারা এই 4টা ভ্যালুকে অ্যাম্পলিফাই এবং ক্লারিফাই করে 12টা প্রিন্সিপাল তৈরি করে। অ্যাজাইলের হার্ট হচ্ছে এই 16টা জিনিস, 4টা ভ্যালু, 12টা প্রিন্সিপাল। এই যে আমরা অ্যাজাইলের গল্প বলতেছি বা শুনতেছি, এই পুরো সবকিছু আসলে বেজ অন দিস 4 ভ্যালুজ এন্ড 12 প্রিন্সিপালস, এবং তার মধ্যে একটা অলরেডি আমরা দেখেছি। নেক্সট 3টা হচ্ছে এখানে আছে, দেখেন যে প্রথমটা 1 নম্বরে আছে, দেখেন নয়েজ আসতেছে, আমাদের কোন একটা নোট থেকে নয়েজ আসতেছে। মুজাহিদ কি কিছু বলবেন?
না স্যার। আচ্ছা, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে আসলে। আমরা যদি কেউ পাশে কথা বলি তাহলে অবশ্যই আমরা মিউট করে রাখবো নিজেদেরকে। সবাই পুরো ইয়াটা পড়েন একটু, সবাই এই পেজটা সবাই একটু পড়েন, জাস্ট মনে মনে পড়েন সবাই। পড়া হয়েছে? জি পড়েছি। তার মানে এখানে কিন্তু কোনো কঠিন শব্দ নাই, তাই না? এখানে কয়েকটা জায়গায় সফটওয়্যার শব্দটা আছে, কারণ ওনারা ছিলেন সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সফটওয়্যার থট লিডার্স। সো ওনারা এটা তৈরি করেছেন সফটওয়্যারের জন্য। কিন্তু আজকে এই জিনিসগুলো এত পপুলার হয়েছে যে শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আর সীমাবদ্ধ নাই, কিন্তু এটা অ্যাজাইল এখন এমন কোনো জায়গা নাই যেখানে অ্যাজাইল বুঝায় না। এবং অ্যাজাইলের এই 4টা ভ্যালু সবাই যেহেতু পড়েছেন, প্রথমটা তো আমরা বুঝতে পেরেছি যে আসলে মানুষ সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, কাস্টমার বা মানুষ এবং তাদের ইন্টারাকশন, তাদের সাথে ফিডব্যাক নেওয়া, হ্যাঁ, তাদেরকে ইনভলভ করা, তাহলে আসলে আমরা বেটার কিছু তৈরি করতে পারবো। 2 নম্বর কি বলেছে দেখেন, ওয়ার্কিং সফটওয়্যার ওনার বলেছিলেন, আসলে আমরা এখানে এটা এখন বলবো ওয়ার্কিং প্রোডাক্ট বা ওয়ার্কিং সিস্টেম। ঠিক আছে, এটা আসলে অ্যাপ্লিকেবল এখন এভরিহোয়ার। সো ওয়ার্কিং প্রোডাক্ট ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন, এটার মানে কি? ওয়ার্কিং প্রোডাক্ট ডকুমেন্টেশন যতটা না থাকবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রোডাক্ট আমি ডেলিভারি দিচ্ছি সেটা যেন কাজ করে। তার মানে আমরা কম্প্রেহেনসিভ ডকুমেন্টেশন তো ঠিক আছে, কিন্তু আমরা কি করব, মেইন প্রায়োরিটি থাকবে যাতে আমরা ওয়ার্কিং কিছু কাস্টমারকে ডেলিভারি দিতে পারি। আমরা অনেক সময় কি করি, দেখা যায় বিশাল বিশাল ডকুমেন্টেশন দিই যে আমরা এই কাজ করেছি, আসলে যেটা করার কথা সেটা কিছুই করিনি। তো সেটা না হয়ে এই ওয়ার্কিং সফটওয়্যারটা আমাদের মেইন টার্গেট থাকবে, ওয়ার্কিং প্রোডাক্ট বা এই যে ইনক্রিমেন্টাল ডেলিভারি। তারপর 3 নম্বর কি বলেছে, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্যাক্ট নেগোসিয়েশন। এটার মানে কি, আমাদের একটা প্র্যাকটিস আছে না যে কন্ট্যাক্ট, আমরা অনেক সময় বলি যে কন্ট্যাক্টে তো এটা নাই, কন্ট্যাক্টে যা বলা আছে এর বাইরে আমি একটা কাজও করবো না, এরকম বলি না আমরা? জি জি। আসলে অ্যাজাইল কি বলতেছে, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্যাক্ট নেগোসিয়েশন। শুধু কন্ট্যাক্টের মধ্যে আমরা থাকবো না যে কন্ট্যাক্টের বাইরে যাবোই না, এরকম না, বরং আসলে কি আমাদের আমরা কেন কাজটা নিয়েছি, যে কাস্টমারকে হ্যাপি করার জন্য। কাস্টমারের সাথে যদি আমরা কোলাবরেট হই, কাস্টমারকে যদি কোলাবরেট করি, তাহলে আসলে আমরা বেটার রেজাল্ট পাবো। কন্ট্যাক্ট তো ঠিক আছে, কিন্তু কোলাবোরেশন ছাড়া কোনো প্রজেক্টই সাকসেস হওয়া সম্ভব না। সো কাস্টমার কোলাবোরেশন উইল গেট মোর প্রায়োরিটি দেন কন্ট্যাক্ট নেগোসিয়েশন। তারপর 4 নম্বর কি বলতেছে জাহাঙ্গীর হাসান? স্যার, রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। মানে কি দাঁড়ালো? একটা প্ল্যানকে ফলো করার থেকে মানে রেসপন্স নিয়ে চেঞ্জ করাটা হচ্ছে ভালো। যখন যা চেঞ্জ আসবে এটাকে অ্যাড্রেস করাটা চেঞ্জগুলোকে অ্যাডপ্ট করা। সবাইকে এই স্লাইডটার টাইটেল দেখেছেন সবাই? টাইটেলে কি বলা আছে? ম্যানিফেস্টো মাইন্ডসেট। হ্যাঁ, অ্যাজাইল মাইন্ডসেট। ম্যানিফেস্টো মানে এই যে ওনারা 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপাল লিখে যে মানে ওয়েবসাইটে পাবলিশ করেছেন, ওইটা আসলে ম্যানিফেস্টো। এবং যে আমাদের এখানে আইটি নজরুল আছে, সবাই দেখেন ওই সাইটটা কিন্তু স্টিল HTML এ বানানো, কারণ ওই সময় আসলে ওইভাবে ডাইনামিক HTML আসেনি। সো HTML এ কিন্তু বানানো, নর্মাল HTML এ, এবং এখন ওইভাবে রাখা হয়েছে ওইটা আর কি। হ্যাঁ, আচ্ছা। সো মাইন্ডসেট, সবাই দেখেন আমাদের মাইন্ডসেটটা কি, যে আমরা প্ল্যান ফলো করবো, তাই না? এর বাইরে যাব না, মাইন্ডসেটটা এরকম না আমাদের? জি। অ্যাজাইল বলতেছে না, রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। ঠিক আছে, আমরা আসলে চেঞ্জটাকে নেব, একসেপ্ট করবো, এবং আমরা চেঞ্জকে আমরা ওয়েলকাম করি। কারণ আমরা যদি চেঞ্জের সাথে অ্যাডাপ্ট না করি, তাহলে দেখা গেল যেটা আমরা বানালাম সেটা কোনো কাজেই লাগলো না। সবাই দেখেন লাস্টের লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। That is, while there is value in the items on the right, we value the items on the left more. এই যে রাইট সাইডের এগুলো কি বাদ দিতে বসে অ্যাজাইল? না, ওর থেকে লেফট সাইডের ভ্যালুগুলো, লেফট সাইডে জিনিসগুলো ভ্যালু মোর। এগুলো তো ভালো, রাইট সাইডে ভ্যালু আছে বাট লেফট গুলো ভ্যালু মোর।
আমরা এগুলো তো করবো, কিন্তু আমরা আসলে ফোকাসটা বা মাইন্ডসেটটা যাতে আমাদের এই বোর্ড জিনিসগুলোতে থাকে, বাম সাইডের গুলোতে। সবাই দেখেন, এগুলো কি খুবই চমৎকার কথা না? দেখেন তো, মানে আমার কাছে তো যতবারই পড়ি আমার ভালো লাগে আর কি। যদি এগুলো কিন্তু কোনো সফটওয়্যারের কথা না, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কথা, রাইট? কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসছে কোনো ম্যানেজমেন্ট গুরুর মাথা থেকে না। যারা ছিল তারা কিন্তু সবাই টেকনিক্যাল গাইজ। এটা কিন্তু একটা অ্যামাজিং ব্যাপার। সবাই কিন্তু ম্যানেজমেন্টের খুবই চমৎকার কথা, কিন্তু এটা কিন্তু আসছে সফটওয়্যার লোকজনের মাথা থেকে। এবং এই চারটাই কিন্তু একদম কোর অ্যাজাইলের। অ্যাজাইলের আপনি যাই বলবেন সবকিছু এটার উপর বেস করে দাঁড়ানো। ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনস ওভার প্রসেস এন্ড টুলস, প্রতিটা লাইন এভাবে করতে হবে। উই ভ্যালু ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনস ওভার প্রসেস এন্ড টুলস। উই ভ্যালু ওয়ার্কিং প্রোডাক্ট ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। উই ভ্যালু কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। মানে এই যে শপথ নিচ্ছি না আমরা স্কুলে, এইভাবে আসলে আপনার মাইন্ডসেটটা রেডি করতে হবে। বলতে হবে উই ভ্যালু রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আসল কথা হচ্ছে যে এগুলো এই চারটা ভ্যালু দিয়ে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই ডাউন সাইডের যে মাইন্ডসেট গুলো আমাদের মধ্যে আছে, এটা থেকে আমাদেরকে এখন বের হয়ে আরো বেশি অ্যাডাপটিভ, অ্যাজাইল এবং ওপেন হতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট অ্যাজাইল এর চারটা ভ্যালুজের। এই চারটা ভ্যালুকে আমরা যদি এখানে একটু কানেক্ট করতে চাই, দেখেন তো ম্যাচিং ওয়ার্কিং সফটওয়্যার, এটা কোন দিকে যাবে? ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। এই সফটওয়্যারকে আমরা প্রোডাক্ট বা সিস্টেম বলতে পারি। হ্যাঁ, সফটওয়্যারটা না বলে এখন আমরা বলি ওয়ার্কিং প্রোডাক্ট। এটা কোথায় যাবে? 2 নম্বরটা। আর ফলোইং এ প্ল্যান। ড্রয়িং এ প্ল্যান। আর লাস্টেরটা তিনটা পারলে লাস্টের তো আর কিছু নাই, তাই না? ওকে, তাহলে আমরা দেখেছি যে বাম সাইডের গুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। এরকম না যে ডান সাইডের গুলোকে ডিসকার্ড করবো, বাদ দেবো। কিন্তু আমরা আসলে মোর প্রায়োরিটি চেঞ্জ করবো, এটা মাইন্ডসেট থেকে মেইনলি। হ্যাঁ, চেঞ্জ করতে হবে মাইন্ডসেট। এবার যেটা আমরা বললাম যে ডে 2 তে কিন্তু ওনারা সেকেন্ড হাফে চিন্তা করলো যে এটাকে আসলে অ্যাম্পলিফাই এবং ক্লারিফাই করতে হবে। চারটা ভ্যালু তো খুবই শর্ট, ওই চারটাকে এলাবোরেট করার জন্য 12টা প্রিন্সিপাল তৈরি করা হয়েছে। দেখবেন যে এই 12টা প্রিন্সিপালের মধ্যে ওই চারটা ভ্যালু কিন্তু ঘুরে ফিরে আসছে, একটু ডিটেইল আকারে আসছে। তাহলে আমরা এটা কিন্তু সবার কাছে আমি রিড আউট করবো। যেমন আমি আসিফ ইকবাল ভাই, আপনি প্রথমটা একটু রিড আউট করেন এবং বলেন যে এখান থেকে কি বুঝলাম আমরা। কাস্টমার স্যাটিসফ্যাকশন আর কি হচ্ছে আর কি ফার্স্ট প্রায়োরিটি, আর কি সবচেয়ে বেশি প্রায়োরিটি, হাইস্ট প্রায়োরিটি দেওয়া লাগবে কাস্টমার স্যাটিসফ্যাকশন। সেটা হচ্ছে প্রোডাক্টটা যত তাড়াতাড়ি সম্ভব এবং মানে কার্যকরী একটা প্রোডাক্ট আর কি তাকে দিব। তাহলে মানে এখানে যদি আমরা কয়েকটা জিনিস এখানে ফাইন্ড আউট করি, আওয়ার হাইয়েস্ট প্রায়োরিটি ইজ টু স্যাটিসফাই দ্য কাস্টমার, তাই না? কাস্টমার স্যাটিসফ্যাকশন ছাড়া আর কোনো আছে? পুরো ওয়ার্ল্ড ড্রাইভ বাই কাস্টমার স্যাটিসফ্যাকশন, সব বিজনেস। এবং তারপর কি and continuous delivery of valuable product। ঠিক আছে, সফটওয়্যারটার জায়গায় প্রোডাক্ট কিংবা সিস্টেম বলবেন আর কি। কন্টিনিউয়াস ডেলিভারি অফ ভ্যালুয়েবল প্রোডাক্ট, তার মানে কন্টিনিউয়াসটা আমাদেরকে যে আমরা ইনক্রিমেন্টাল করেছি না একটু আগে, বুঝতে পারছি? ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে হবে কন্টিনিউয়াসলি, সব শেষে গিয়ে দেবে এরকম না। এরপরে আলী হোসেন 2 নম্বরটা। 2 নম্বরটা হলো যে আপনার যে কোনো মুহূর্তে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে আর কি, কাস্টমারের তরফ থেকে আসছে যদি আর কি চেঞ্জটা যে কোনো স্টেজে যে চেঞ্জ আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, প্ল্যান করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা ওপেন থাকবো আর কি। হ্যাঁ, এবং কেন দেখেন মেইন টার্গেটটা কি, কেন আমরা চেঞ্জটাকে মেনে নিচ্ছি? লাস্টের ইয়াটা কি, কেন মেনে নিচ্ছি আমরা চেঞ্জটা? অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ফর দ্য কাস্টমারস, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা কাস্টমারকে আরো প্রমোট করতে চাই, যেটা তার লাগবে সেটা আমরা দেবো। এরকম না যে কন্ট্রাক্টে বলা আছে তাহলে ভাই তো আমি এটা দেবো। হ্যাঁ, এরকম মাইন্ডসেটে বেরোয় আসবে। আচ্ছা, এরপর 3 নম্বরটা মুজাহিদ।
deliver working software frequently from a couple of weeks to a couple of months with a preference to the shorter time scale. মানে হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব কাস্টমারকে একটা ওয়ার্কিং প্রোডাক্ট দেয়া, যাতে করে তারা এটাকে ট্রাই আউট করতে পারে এবং খুব দ্রুত ফিডব্যাক দিতে পারে, আবার সেটার উপরে আবার টিমটা কাজ করতে পারে। রাইট, তাহলে এখানে আমরা কয়েকটা টার্ম পাচ্ছি না, একটা হচ্ছে ওয়ার্কিং প্রোডাক্ট ফ্রিকুয়েন্টলি দিতে হবে কিন্তু, এবং কত ফ্রিকুয়েন্টলি তার কিন্তু এক্সাম্পল দিয়েছে যে হ্যাঁ যত শর্ট সাইকেল আমরা পারি, তাই না? ঠিক আছে, শর্টার টাইম সাইকেল মেইন প্রায়োরিটি হচ্ছে কত কুইকলি উই ক্যান ডেলিভার। আচ্ছা, এরপর 4 নম্বর আরিফ। Sir, point 4, business people and developers must work together daily throughout the project. এখানে বলা হয়েছে যে বিজনেস পিপল এবং ডেভেলপাররা তারা একসাথে কাজ করবে, প্রতিদিন কাজ করবে এবং পুরো প্রজেক্ট মানে টোটাল সময়টা ধরে কাজ করবে, মানে একসাথে টুগেদারনেসটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ডেভেলপার মানে কারা আসলে? বিজনেস পিপল এবং ডেভেলপার এটা কারা আসলে? এখানে বিজনেস পিপলটা হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমার যাদের জন্য কাজগুলো করছেন আর কি, হ্যাঁ। আর ডেভেলপার মানে টিম, টেকনিক্যাল টিম। ঠিক আছে, যেহেতু সফটওয়্যার তো এই জন্য ডেভেলপার বলেছে, আসলে এটা টিম। এখানে আসলে মেইন থিমটা কি? কোলাবোরেশন, তাই না? মনে আছে যে ভ্যালুটা কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন, এই সবগুলো কিন্তু দেখবেন একটা বা দুইটা ভ্যালুর সাথে কানেক্ট করতে পারবেন কিন্তু। এরপরে 5 নম্বরে আসি, জাহাঙ্গীর। Build projects around motivated individuals. Give them the environment and support they need and trust them to get the job done. যারা মোটিভেটেড তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করে প্রজেক্ট বানাতে হবে। আর কি আছে? আর বলছে আছে আপনার give them environment and support they need, trust them. তার মানে উই আর টকিং অ্যাবাউট অটোনমি এন্ড এম্পাওয়ারমেন্ট, তাই না? জি, তাদেরকে আমরা অটোনমি দেবো এবং এম্পাওয়ার করবো যে তুমি করো, এবং তোমার বিশ্বাস আছে যে ইউ ক্যান ডু দিস। আপনার বস যদি এরকম বলে যে ইউ ক্যান ডু দিস, তাহলে কি আপনি দেখবেন যে যেটা ইম্পসিবল মনে হয়েছিল সেটা আপনি করতে পারবেন। জি। আমাদের বাবা মারা সারা জীবন কি বলে আমাদেরকে? ইউ ক্যান মেক ইট, ডু ইট, তাই না? আমার মনে হয় বাবা মার চেয়ে তো বড় সাপোর্টার আর কেউ নাই বাচ্চা। তার জন্য কিন্তু আমরা এখন এরকম এই জায়গায় আসতে পেরেছি। যে ছোটবেলা থেকে বলতে যে তুমি কিছুই পারবে না, তাহলে আমরা গাধাই হয়ে যেতাম। এবং মোটিভেটেড না থাকলে কিন্তু কাজ করা যাবে না। সো আপনার টিম কিভাবে মোটিভেটেড থাকে এটা কিন্তু জানতে হবে। এখানে আমরা একটা জিনিস মনে রাখি, এটা আমরা পরে আলোচনা করবো, যে মোটিভেশন 2 প্রকার। একটাকে বলে আমরা এক্সট্রিনজিক মোটিভেশন, একটু লিখে রাখেন, এক্সট্রিনজিক মোটিভেশন, আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশন। এক্সট্রিনজিক হচ্ছে ইনট্যানজিবল, এক্সট্রিনজিক হচ্ছে ট্যানজিবল। যেমন বোনাস পাইলেন, টাকা পাইলেন, স্যালারি বাড়লো, কেউ একটা গিফট দিল, দিস আর এক্সট্রিনজিক মোটিভেশন। আর ইন্ট্রিনজিক মোটিভেশন যেটা ইন্টারনাল, কিরকম? যে আপনার কাজটা করে ইউ আর গেটিং ইন্টারেস্ট, আপনি মজা পাচ্ছেন, হ্যাঁ। তারপরে মানে কাজটাই আপনি মোটিভেট করতেছে। তারপরে ধরেন হচ্ছে যে এই কাজটার মধ্যে আপনার অটোনমি আছে, হ্যাঁ। তারপরে সেন্স অফ পারপাস আছে, এই কাজটা আপনি করতেছেন, আপনি জানেন যে এই কাজটা করলে আপনার কোম্পানি এরকম একটা লাভ হবে, বা মানুষের এরকম একটা উপকার হবে, বা দেশের পাবলিকের এরকম একটা লাভ হবে, তখন কিন্তু আপনি অনেক বেশি মোটিভেটেড ফিল করবেন, যেটা উইল কাম ফ্রম ইনসাইড। ঠিক আছে, এই যে ভিতর থেকে যে মোটিভেশন গুলো আসবে সেগুলোকে আমরা বলি ইন্ট্রিনজিক মোটিভেশন। এই ইন্ট্রিনজিক মোটিভেশন 3টা আছে, হ্যাঁ, 3টা। একটা বই আছে, বইটার নাম হচ্ছে ড্রাইভ, বইটার নাম হচ্ছে ড্রাইভ, DRIV, ড্যানিয়েল পিঙ্কের লেখা। উনি বলেছেন ইন্ট্রিনজিক মোটিভেশন মেইনলি 3 ক্যাটাগরি। একটা হচ্ছে সেন্স অফ পারপাস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অটোনমি, 3 নম্বর হচ্ছে মাস্টারি। আপনারা একটু খেয়াল করেন তো কি কি বললাম? সেন্স অফ পারপাস, একটা কি বললাম? অটোনমি, আরেকটা কি? মাস্টারি। কি ব্যাখ্যা করতে পারবেন এই 3টা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এবং আসলে কি আমরা এটাতে মোটিভেটেড হই?
সেন্স অফ পারপাস। মানে আমার আসল উদ্দেশ্যটা কি, হুম সেটা আগে হচ্ছে কি পারপাজ আমি করছি, সেই পারপাজটা মাথায় রাখতে হবে। আমার নিজের করার মানে সেন্স অফ পারপাস বলতে বোঝাচ্ছে যে আমি যা করতেছি সেটা আসলে মানে কোনো মানে আছে কিনা, সেটা কোনো ভ্যালু আছে কিনা সেটা বোঝা। আর অটোনমি মানে হচ্ছে যে আমি যেটা করতেছি সেটা স্বাধীনভাবে করতে পারতেছি কিনা, আমার কাজ করার স্বাধীনতা আছে। আর মাস্টারি বলতে বোঝাচ্ছে যে আমি যে কাজটা করতেছি সেটাই আমি আসলে কতটা এক্সপার্ট, মানে আমি আমার এক্সপার্টিসটাকে ফিল করতে পারতেছি কিনা যে আমি খুব ভালো করতে পারতেছি, কনফিডেন্সটাকে ফিল করতেছি। Right. এখন আমরা এমনি আপনারা চেষ্টা করি এই তিনটা জিনিস আমরা এখানে যারা আছি, নলেজ ওয়ার্কারদেরকে এই তিনটা জিনিস সবচেয়ে মোটিভেট করে, ঠিক কিনা? সেন্স অফ পারপাস, আপনি কেন করতেছেন, যদি ভালো কোনো কারণে দেখবেন যে আপনি অনেক মোটিভেটেড থাকবেন। যদি না জানেন যে আপনি এই কাজটা কেন করতেছেন, এগুলো আসলে লেবাররা করতে পারে, যে ইট মাথায় নিয়ে ইট কিন্তু নিয়ে যাচ্ছে, সে জানে না যে ইট দিয়ে কি হবে, তার কাজ হচ্ছে যে আমি যদি ইট নিয়ে যেতে পারি তাই দিন সেটা এত টাকা পাবো, ঠিক আছে? আর আপনি কিন্তু এরকম কাজ করতে পারবেন, আপনি যদি বলেন যে তুমি এখান থেকে ওখানে যাও, দৌড়ে যাও আর দৌড়ে আসো, যদি না জানেন যে পারপাসটা কি, তাহলে কিন্তু ইউ উইল নট ফিল মোটিভেটেড। আর আপনাকে যদি অটোনমি না দেয়, আপনি যে কাজটা করতেছেন, স্বাধীনতা নাই। হ্যাঁ, মাইক্রোম্যান, ইন্টারনেটটা কি করলা ক্লাসে? হ্যাঁ আচ্ছা। আর একটা হচ্ছে আমরা কি বললাম, মাস্টারি। মাস্টারি বুঝতে পেরেছি, মানে আমি যদি যে কাজটা করছি বা যে বিষয়ে আমি যদি কোনো বিষয়ে মাস্টার হই, সেটা আপনাকে মোটিভেট করবেন না? যে আপনার কোনো একটা প্রবলেমে অর্গানাইজেশনের যেখানে যে প্রবলেমটা হোক না কেন, দেখবেন যে সে এসে আপনার কাছে হেল্প নিচ্ছে, কারণ কি, ইউ আর দ্য মাস্টার। সো আপনি যদি কোনো বিষয় বা একাধিক বিষয়ে মাস্টার হতে পারেন, সেটা কিন্তু একটা বিশাল মোটিভেটিং ফ্যাক্টর। ঠিক আছে? সো আমরা কিন্তু দেখেন এই তিনটা টার্গেট করে যদি আপনি রাখেন, এগুলোকে আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন। এটা আপনাকে ভিতর থেকে মোটিভেট করবে। যে কাজগুলো আপনি করতে মজা লাগে, এটা করতে কাউকে আপনাকে বলতে হবে না যে এই কাজটা করো, প্রেশার দিতে হবে না, আপনি দেখুন এমনি করবে। সো এই ব্যাপারটা আমরা বলতেছি। আচ্ছা, লাস্টের 6 নম্বরটা দেখেন, দ্য মোস্ট এফিসিয়েন্ট এন্ড ইফেক্টিভ মেথড অফ কনভেইং ইনফরমেশন টু এন্ড উইদিন এ ডেভেলপমেন্ট টিম ইজ ফেস টু ফেস কনভারসেশন। এখানে আসলে কমিউনিকেশন নিয়ে কথা বলতেছি, মানে আমরা বলতেছি কোলাবোরেশন, কমিউনিকেশন, এটা কিভাবে করা সবচেয়ে ভালো, এই যে ভার্চুয়ালি নাকি ফেস টু ফেস? ফেস টু ফেস, যেখানে সুযোগ পাবেন ফেস টু ফেস মিটিং করবেন। এই জন্য আমি বারবার ফেস মানে বলতেছি যে ভিডিও ওপেন রাখবেন, বা যেখানে পান আমরা ফিজিক্যালি মিট করবো। কারণ আপনারা জানেন যে আমরা যে আসলে যে কথা বলি, হ্যাঁ, একজন আর্টিস্ট আমাকে বলতেছিল যে আসলে মানুষের মুখের সবচেয়ে ডিফিকাল্ট অংশ হচ্ছে দুইটা আর্ট করা, একটা হচ্ছে ভুরু এবং এক্সপ্রেশন, মুখের ঠোঁটের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনে কিন্তু কেউ হাসতেছে বোঝা যায়, কেউ কাঁদতেছে বোঝা যায়, কেউ রেগে আছে বোঝা যায়। এই ভুরু এবং যদি আপনার ঠোঁটটা একটু ডিফারেন্ট ভাবে আঁকেন, তার মানে আমরা দেখবো যে আপনার মুখের অঙ্গভঙ্গি, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি যখন কথা বলেন চেঞ্জ হয়, কিন্তু এটা থেকে বোঝা যায় যে আপনার কি করতেছেন। নন ভার্বাল কমিউনিকেশন আমরা 55% করি, তাই না? সো আমরা যদি ফেস টু ফেস না হই, তাহলে কিন্তু আমরা 55% কমিউনিকেশন মিস করি। সো দ্যাটস ওয়াই অ্যাজাইল এর ইয়া হচ্ছে, যখনই সুযোগ পাবেন আপনি ফেস টু ফেস মিটিং করবেন, তাহলে আসলে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়। কিসের ব্যান্ডউইথ? কমিউনিকেশন, ইনফরমেশন, নট ইন্টারনেট ব্যান্ডউইথ। এই জন্য অলওয়েজ ট্রাই করবেন এইটা। বাসায় দেখবেন যে ঝগড়া হলে কি করবেন, ওই মোবাইলে ঝগড়া করবেন, তাহলে আরো ঝগড়া বাড়বে। এসে সবসময় ঝগড়া করবেন, দেখবেন যে কিছু পর ঠিক হয়ে গেছে। 7 নজরুল ইসলাম। জি ভাই, ওয়ার্কিং সফটওয়্যার ইজ এ প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। মানে যে সফটওয়্যারটা আমরা তৈরি করলাম, সেটা যদি আসলে ওয়ার্কিং না হয়, তাহলে আসলে আমাদের যে সাকসেসটা, সেটাকে আমরা তো মেজার করতে পারি না। তো আমরা যেটা বিল্ড করলাম সফটওয়্যার বা প্রোডাক্ট, সেটা হচ্ছে মানে ওয়ার্কিং হতে হবে আর কি, আদারওয়াইজ আসলে যে সাকসেসটা সেটা তো আমরা পাবো না। তার মানে দেখেন, আমরা কিন্তু এখানে বেশিরভাগ লোকজনে কি করি, কর্পোরেট লেভেলে এটা আছে যে আমরা যখন ম্যানেজমেন্টকে রিপোর্ট দেখাই, কি দেখাই, ওয়ার্কিং প্রোডাক্ট দেখাই নাকি খুব সুন্দর পাওয়ার পয়েন্ট দেখাই? পাওয়ার পয়েন্ট দেখায়, অ্যাক্টিভিটিস গুলা মেইনলি শো করা হয়। হ্যাঁ,
তো অ্যাজাইল কিন্তু এগুলো পছন্দ করে না। অ্যাজাইলে দেখেন আমরা পড়বো সামনে, অ্যাজাইলে আসলে ইউ হ্যাভ টু শো ওয়ার্কিং প্রোডাক্ট, এবং আমরা প্রোগ্রেস বেসিক্যালি মেজার করবো ওয়ার্কিং প্রোডাক্ট দিয়ে, নট ডকুমেন্টেশন, নট প্রেজেন্টেশন, নট মাইক্রোসফট প্রজেক্ট, নট এক্সেল। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে চমৎকার একটা বিষয় যেটা আমরা সবাই মিস করি। হ্যাঁ, তারপরে 8 নম্বরে আসি, অ্যাজাইল প্রসেসেস প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, the sponsors, developers and users should be able to maintain a constant pace independently. এটাকে আমরা অনেক সময় বলি ক্যাডেন্স। আপনি একটু গ্লোসারি থেকে ডেফিনিশনটা পড়বেন 7 এডিশনের কিংবা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। হোয়াট ইজ ক্যাডেন্স? CADENC, একটু লিখে রাখেন। ক্যাডেন্স মানে হচ্ছে একটা সার্টেন ইন্টারভ্যালে একই কাজ করা বা কিছু একটা ডেলিভারি দেওয়া সার্টেন ইন্টারভ্যালে। সো মানে পেজটা যাতে সেম থাকে, একবার অনেক কাজ করলাম তারপরে আবার 2-3 সপ্তাহ ঘুমিয়ে আছি। খরগোশ এবং কচ্ছপের দৌড় আমরা দেখেছি, গল্পটা পড়ছি ইউটিউবে, দেখবেন এখনো ভিডিও আছে, কিন্তু অনেকে এখনো চেষ্টা করে যে কচ্ছপ এবং খরগোশের দৌড়ে কে যেতে, দেখবেন যে এখনো কচ্ছপ যেতে। খেয়াল করেছেন, ইউটিউবে সার্চ দিলে দেখবেন ভিডিও, দেখবেন যে কচ্ছপে জিতে যাচ্ছে, কারণ সে একদম কনস্ট্যান্ট পেসে সে ফিনিশিং এ যাচ্ছে, আর কচ্ছপ কিছুক্ষণ লাভ দিয়ে আবার থেমে আবার এদিক ওদিক তাকে আবার আছে আর কি। সো কনস্ট্যান্ট পেসটা খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর, বলছে যে ইন্ডিপেন্ডেন্টলি বলতে কি বোঝাচ্ছে এখানে, অনির্দিষ্টকাল কেন? পেসটা মানে এরকম না যে আমরা 1 মাস এরকম পেসে থাকবো তারপর আবার ঘুমায় থাকবো, এরকম না। যতদিন না আমরা আসলে কাস্টমারকে স্যাটিসফাই করতে না পারি, আমরা সেম পেসে কাজ করার চেষ্টা করি। ঠিক আছে, তাইলে ইম্প্যাক্ট পড়ে। আপনারা যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের শেখ সাদির ছিল না, যে কলের পানি যে পড়ে, সবাই নিশ্চয়ই আগে কল ইউজ করেছেন, কলের পানি যেখানে পড়ে এক ফোঁটা করে পড়লে কিন্তু গর্ত হয়ে যায়, তাই না? তো সেটা আর কি, ইম্প্যাক্টটা খেতে হবে। আচ্ছা, 9 নম্বর আসতেছি আমরা, কন্টিনিউয়াস অ্যাটেনশন টু টেকনিক্যাল এক্সেলেন্স এন্ড গুড ডিজাইন এনহান্সেস অ্যাজিলিটি। এখানে আমরা একটা বিষয় একটু লিখে রাখেন, এটাকে আমরা বলি হচ্ছে কোয়ালিটি ডিজাইন ইন। কোয়ালিটি ডিজাইন ইন, তার মানে যদি আমরা ডিজাইন বা আর্কিটেকচারটা যদি ভালো করতে না পারি, তাহলে আপনি আসলে কখনোই কোয়ালিটি দিতে পারবেন না। হ্যাঁ, এবং আসলে অ্যাজিলিটি মানে কি, আমরা কি বললাম, কুইকলি চেঞ্জ করা, অ্যাডাপ্ট করা। এটা কি পারবেন? যদি আসলে জিনিসের মধ্যে এরর থাকে, ডিজাইনটা খারাপ হয়, তাহলে কিন্তু আপনি স্মুথলি জিনিসগুলোকে ঠিক করতে পারবেন না। সেই জন্য যদি আমরা অ্যাজিলিটি এনশিওর করতে চাই, তাহলে আমাদের আর্কিটেকচার বা ডিজাইনটা আসলে কি হতে হবে, অনেক ভালো হতে হবে। এরপরে আসেন 10 নম্বরটা। 10 নম্বরটা কে পড়বো? যে যারা পড়ি নাই তাদের মধ্যে একজন, আব্দুল মজিদ ভাই আছেন? দিদারুল আলম? Simplicity, the art of maximizing the amount of work not done is essential. তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আসলে যে পেন্ডিং এর যেই পেন্ডিং যেটা আছে সেটার দিকে হচ্ছে যে ফোকাসটা মনে হয় বেশি করা, এই ধরনের কিছু বোঝাচ্ছে। এটা না, এই 10 নম্বরটা দেখেন তো সবাই একটু পড়েন, এই 10 নম্বরটার অ্যানালাইসিস সেন্টেন্সটা আসলে জটিল হয়ে গেছে। এখানে আসলে মানে বোঝাতে চাচ্ছে যে যে কাজটা আমার মানে না করলে সমস্যা নাই, মানে করলে বরঞ্চ আরো সময় নষ্ট, সে কাজটাকে না করা, এবং এটা না করাটাই হচ্ছে পুরা প্রসেসটাকে সিম্পলিফাই করা। দেখেন সবাই দেখেন, লাস্টে একটা ব্লু কালারের লাইন লেখা আছে, সবাই দেখেছেন লাস্টে? is essential. এই যে লাস্টে ব্লু What work can be avoided? Can be avoided in order to focus on higher priority items. ঠিক আছে, এটা এই 10 নম্বরটার এটাও কিন্তু একটা ব্যাখ্যা, মানে যেটা যে আমাদের সেকেন্ড পারসন বলতেছিল, কে বলতেছিলেন যেন লাস্টে? দিদারুল নাকি? যাই হোক, যিনি বলতেছিলেন আর কি, যে ব্যাখ্যাটা যে আসলে আমরা অনেক সময় কি করি, আবিজাবি যেটা লো প্রায়োরিটি কাজে কিন্তু আমরা বেশি সময় কাটাই দিই। আপনারা খেয়াল করবেন নিজেরাই, যেগুলা মানে সহজ কাজ সেগুলোতে আমরা টাইম পাস করতেছি, কিন্তু যেটা 1-2টা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আজকের দিনের, সেই 2টাকে আমরা ইচ্ছা করে পিছনে রাখতেছি।
এটা আমাদের সবার মধ্যে কিন্তু আছে। অ্যাজাইল বলতেছে যে আসলে যে কাজগুলো সবচেয়ে টপ প্রায়োরিটি, হ্যাঁ, সেগুলোকে আগে ফাইন্ড আউট করো, ওই 2-3টা একটা ফোকাস করো, বাকি 10টা কাজ রাখো পরে, আগে এটা শেষ করো, দেখবা যে এর মধ্যে এটা করলে তোমার আসলে 80% কাজ হয়ে গেছে। ঠিক আছে? সো হোয়াট ওয়ার্ক ক্যান বি অ্যাভয়েডেড ইন অর্ডার টু ফোকাস অন হাই প্রায়োরিটি আইটেমস, ওইটাতে আমাদের ফোকাস দিতে হবে। আর সিম্পলিসিটি তো একজন ব্যাখ্যা দিলেনি। সিম্পলিসিটি এমনি এটাও হতে পারে যে আমরা আসলে সবসময় কিপ ইট সিম্পল স্টুপিড একটা শব্দ আছে না, প্রবাদ, কিপ ইট সিম্পল বা কিস বলি আমরা, কিপ ইট সিম্পল স্টুপিড। তো সবসময় যত সিম্পল হবে তত আসলে বেটার হবে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে, সিম্পলিসিটি। আচ্ছা, লাস্টের পয়েন্টটা দেখেন 11 নম্বর, দ্য বেস্ট আর্কিটেকচারস রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইনস এমার্জ ফ্রম সেলফ অর্গানাইজিং টিমস। হোয়াট ইজ সেলফ অর্গানাইজিং টিম? এটা একটা নতুন টার্ম, কিন্তু অ্যাজাইলে খুবই পপুলার টার্ম এটা, সেলফ অর্গানাইজিং টিম। ওই যে আমরা নিজে কাজ করে, যারা নিজেরাই মোটিভেটেড, নো বসিং। রাইট, মানে নিজেদের মধ্যে অটোনমি আছে, নিজেরা পারে কাজটা এবং নিজেরাই জানে যে কোন সিচুয়েশনে হোয়াট স্টেপস ইউ নিড টু ডু, নিজেরাই করে, কাউকে থেকে বাইরে থেকে কাউকে বলতে হয় না যে তুমি এই করো সেই করো। হ্যাঁ, নিজেরাই কিন্তু অ্যাডাপ্ট করে কিভাবে রেজাল্টটা বা গোলটা অ্যাচিভ করতে পারবো নিজেরাই অ্যাডজাস্ট করে ফেলে, সেটাকে আমরা বলি সেলফ অর্গানাইজিং টিম। আপনারা কি টোটাল ফুটবলের নাম শুনছেন না? টোটাল ফুটবল, আগে যদি আপনারা খেলা দেখে থাকেন মানে 80s এর দিকে, দেখবেন যে এক এক প্লেয়ারই ছিল চ্যাম্পিয়ন আর কি, টিম ওয়ার্ক খুব হতো না, একজনে দেখা যেত খেলতেছে। এবং দেখবেন আপনারা যদি ব্রাজিলের বিভিন্ন প্লেয়ারের কথা মনে থাকে আপনাদের, ওই যে আপনার ক্যারেকা নামে একটা প্লেয়ার ছিল, তারপরে রোমারিও ছিল, হ্যাঁ, এরা দেখবেন হচ্ছে সবসময় ডি বক্সের সামনে খালি ঘুরতেছে। কখনো দেখছেন এদেরকে ডি বক্স ইয়ার মানে হাফ ইয়ার নিচে নামছে? খুবই রেয়ার, খুবই রেয়ার। কিন্তু এখন যদি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখেন বা মেসিরও, দেখবেন টিমের দরকারে সে কিন্তু গিয়ে ডিফেন্ডও করতেছে স্লাইড করে। হ্যাভ ইউ সিন দ্যাট? জি, দেখছি। হ্যাঁ, আর আগের মানে কি বলে ওটাকে, স্ট্রাইকার স্লাইড করবে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তারা গা ব্যথায় চলে যাতে তারা মানে করতে পারে, এবং আবার ডিফেন্ডে গিয়ে বল ডিফেন্ড করবে, এরকম কিন্তু আমরা দেখি নাই। সো এটাই কিন্তু সেলফ অর্গানাইজড টিম। আমার টিমের গোল অ্যাচিভ করতে হবে, জিততে হবে আমাকে, ফলে আমাকে এখন যদি ডিফেন্ড করতে হয়, আই উইল ডু দ্যাট, বিকজ আমার দিন শেষে আমার দরকার হচ্ছে এই ম্যাচে জিততে হবে আমাকে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশের তো কোনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান এই ধরনের অ্যাপ্রোচ নাই। নাই। হ্যাঁ, এই জন্য তো আমাদের আসলে এই অ্যাজাইলের প্রিন্সিপাল গুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে আর কি। সবার মধ্যে কোনো সেক্টরে এভাবে নাই, আমরা আসলে নিজেরা টিমে সেলফ অর্গানাইজ হতে চাই না। হ্যাঁ, যার যার মতো। আমাদের ক্রিকেট খেলাও সেম, দুই একটা ছক্কা মাইরা বা ছক্কাও মারতে পারি না, মাইরা ভাবে যে আমার দায়িত্ব শেষ। আচ্ছা, 12 নম্বরটা দেখেন, এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে। At regular intervals, the team reflects on how to become more effective, then teams and adjust its behavior accordingly. খুবই সিম্পল কথা, কি বুঝলাম এখান থেকে? টিম ইভ্যালুয়েশনটা ডেইলি বেসিসে হয় এরকম কিছু। তাহলে এখানে কয়েকটা কিন্তু পয়েন্টার আছে। আমরা খালি কাজ করেই যাচ্ছি, দেখতেছি না যে এটা আসলে ইভালুয়েট করছি না, ইন্সপেক্ট করতেছি না যে আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, কিভাবে ইমপ্রুভ করা যায় আমরা করছি না, তাইলে কিন্তু হবে না। কি করতে হবে? রেগুলার ইন্টারভ্যালে আমরা আসলে রেফ্লেক্ট করবো। রেফ্লেক্ট মানে কি? পিছনে প্রতিফলন, রিভিউ করা, আগের কাজগুলো রিভিউ করা, প্রতিফলন করে দেখা যে আসলে আমরা কিরকম করলাম, আরো বেটার করা যায় কিনা, কোন কোন কাজ করেছি, কোনো ভ্যালু অ্যাড করেনি, কোন কাজটা আরো বেটার হতে আমরা করতে পারি, আরো ইফেক্টিভ হতে পারি। ঠিক আছে? তাইলে আমরা এখানে কয়েকটা কথা বলতেছি। একটা হচ্ছে ইন্সপেক্ট করে দেখা, তাই না? এই দুটো শব্দ একটু লিখে রাখেন, বারবার আমরা বলবো ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। আমরা রেফ্লেক্ট করার মানে কি? ইন্সপেক্ট করে দেখবো যে আমরা আরো কিভাবে বেটার করতে পারি, এবং অ্যাডাপ্ট করবো, আমরা অ্যাডজাস্ট করবো। ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট কেন? যাতে আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারি। সি এখানে কিন্তু আই এবং এ, একটা কি বললাম, সি এবং আই, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে আমাদেরকে।
এই ব্যাপারটাকে অ্যাজাইলে বলা হয়, এই কাজটাকে অ্যাজাইলে বলা হয় রেট্রোস্পেক্টিভ। অনেক কথা নাম শুনেছেন, রেট্রোস্পেক্টিভ বা সংক্ষেপে বলে রেট্রো। ঠিক আছে, আমরা দেখবো অ্যাজাইলে এরকম একটা ইভেন্ট করা হয় সার্টেন ইন্টারভেলে, যেখানে আমরা আসলে নিজেরা অ্যানালাইসিস করি হাউ ক্যান উই ক্যান ইমপ্রুভ, আরো কিভাবে বেটার করা যায়। সো আমরা বোধহয় খুবই স্লো আগালাম, কিছুই আগাতে পারিনি। সো এই ফিগারটা একটু দেখি আমরা, এবং তারপর বোধহয় হ্যাঁ না আজকে আর যেতে পারবো না। ঠিক আছে, এই ফিগারটা জাস্ট একটু দেখেন। এই যে আমরা 4টা ভ্যালু বললাম, 12টা প্রিন্সিপাল বললাম। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? না ঠিক আছে, আমি বলছিলাম মানে তারপরে প্র্যাকটিস। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি এই ফিগারে? আরিফ প্রশ্ন, আরিফের জি বলেন। 4টা কোর ভ্যালু, তারপর 12টা প্রিন্সিপাল রেখে বাকিটা প্র্যাকটিস করতে হবে, এগুলো মাথায় রেখে। হ্যাঁ, এটা একটা ঠিক আছে। আরিফ কি বলবেন? একটা প্রশ্ন ছিল যে ভ্যালুস অফ প্রিন্সিপালস এর মধ্যে পার্থক্যটা কি? ভ্যালুস তো একদম সংক্ষিপ্ত ছিল আর কি, হ্যাঁ মানে খুবই কাছাকাছি টার্ম আর কি। হ্যাঁ, ভ্যালুস, আমরা ভ্যালুস মানে মূল্যবোধ আর কি। হ্যাঁ, ওই বাংলা যেটা, ওগুলো কিন্তু আসলে আপনারা একটু দেখেন, এই ভ্যালুস এবং প্রিন্সিপাল কিন্তু এখন সব জায়গায় ইউজ করা হয়। ভ্যালুস গুলোকে আমরা যে ভ্যালুস শিখেছি ছোটবেলায়, যেমন মিথ্যা কথা বলা যাবে না, এগুলো একটা ভ্যালু না? ভ্যালু এবং প্রিন্সিপাল, তাই না? কাছাকাছি আর কি। এগুলো ভ্যালুস না যে মিথ্যা কথা বলা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সবসময় সত্য কথা বলবে। এই যে ভ্যালুস, এই ভ্যালুস গুলো কি ওই যে ছোটবেলায় শিখেছি, এগুলো কি এখনো কি অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল শেষ হয়ে গেছে ছোটবেলাতেই? অ্যাপ্লিকেশন সবসময় অ্যাপ্লিকেবল, সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল। সো এই যে ভ্যালুস এবং প্রিন্সিপাল, এগুলো কিন্তু প্রতিটা কনটেক্সটেই অ্যাপ্লিকেবল। সেই জন্য এখন গ্লোবালি যত স্ট্যান্ডার্ড আছে সবগুলো আসলে ভ্যালু বেস এবং প্রিন্সিপাল বেস। আর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যালুসটা হচ্ছে আসলে একদম খুবই মানে কোর জিনিস, আর প্রিন্সিপালটা একটু আরেকটু এক্সপ্লেনেটরি আর কি। আবার অনেকে একই অর্থ ইউজ করে, যেমন আমরা পিএম বক্স 7 এর সময় দেখবো পিএমএ আসলে ভ্যালুস বলে নাই, পিএমএ আসলে 12টা প্রিন্সিপাল বলেছে 7 এডিশন, ভ্যালুস বলেনি। সো অ্যাজাইলের টিমটা প্রথমে আসলে ভ্যালুস আইডেন্টিফাই করেছে, পরে দেখা যায় ভ্যালুগুলো আসলে এত শর্ট যেটা এক্সপ্লেনেশন দরকার। এটাকে এক্সপ্লেন করার জন্য ওরা আসলে একটু ডিটেইল করেছে ভ্যালুগুলোকে, সেটাকে ওরা প্রিন্সিপাল বলতেছে। এবং যদি দেখেন ওই 12টা প্রিন্সিপাল কোনো না কোনো ভাবে কিন্তু 4টা ভ্যালুর সাথে কানেক্টেড, ডিসক্রিট না কিন্তু। হ্যাঁ, এই যে এই ছবিটা যেটা আমরা দেখতেছি, এই ছবিটা যিনি তৈরি করেছেন ওনার নাম হচ্ছে আহমেদ সিদ্দিকী। উনি একটা অ্যাজাইলের একটা আলাদা সার্টিফিকেশন আছে, নাম হচ্ছে আইসি অ্যাজাইল, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর অ্যাজাইল, ICAgile.org, এটার প্রেসিডেন্ট উনি ফিগারটা দিয়েছেন। এটা প্রায় সব অ্যাজাইলের বই ফিগারটা দেখা যায়। তার মানে মেইন আইডিয়াটা হচ্ছে অ্যাজাইলের এই 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপাল দিয়ে আমার মাইন্ডসেট ঠিক করতে হবে। আমার ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে বের হয়ে এসে এই যে 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপাল দেখলাম, খুবই চমৎকার না? নাকি কারো খারাপ লাগছে এই একটা ভ্যালু বা প্রিন্সিপাল? কারো খারাপ লেগেছে? না, খুবই ভালো লাগছে, খুবই চমৎকার এবং খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ওটা 22 বছর আগে তৈরি করেছিল। আমার মনে হয় যত সময় যাচ্ছে এটার আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তাই না? নাকি দেখেন একটু চিন্তা করে, ওনারা যখন বানাইছে আমার মনে হয় এখন আরো এই এনভায়রনমেন্টটা আরো অ্যাজাইল ফ্রেন্ডলি, এবং এই ভ্যালু প্রিন্সিপাল গুলো আরো ট্রু। এই জন্য কিন্তু অ্যাজাইল এত পপুলার হচ্ছে। ওনারা, আমার মনে হয় না যে যখন এগুলো বানাইছে ওনারা চিন্তাও করেন যে এরকম একটা কাহিনী ঘটবে। এখন প্রতিটা জায়গায় আমরা কিন্তু এই দেখবেন যে অ্যাজাইল শব্দটা ইউজ করি আমরা। অ্যাজাইল প্রকুরমেন্ট দেখবেন, প্রকুরমেন্ট করতে যাবেন অ্যাজাইল আছে কিন্তু। ঠিক আছে, ম্যানেজমেন্ট পড়বেন দেখবেন যে অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্ট এখন একটা আলাদা শাখায় পড়ানো হয় অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট। সো এভরিওয়্যার কিন্তু অ্যাজাইল কিন্তু পেইন্টেড করেছে, এবং সবগুলোর কোর কিন্তু এইটা। তারপরে উপর বেস করে আসলে আমরা প্র্যাকটিস গুলো করি। হ্যাঁ, আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি, যেমন আমি স্ক্রাম বললাম, কানবান বললাম, এগুলো হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস, কিন্তু সেগুলো সবগুলোই আসলে বেস অন দিস 4 ভ্যালুস এন্ড 12 প্রিন্সিপাল। এবং এগুলোর উদ্দেশ্য কি? যাতে উই ক্যান শিফট অর চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। ঠিক আছে, মাইন্ডসেট যদি চেঞ্জ না করেন এই চমৎকার ভ্যালুস এবং 12 প্রিন্সিপাল কোনোই কাজে লাগবে না, এবং যতই প্র্যাকটিস আপনি ইউজ করেন বেস্ট প্র্যাকটিস, এটাও কোনো কাজে লাগবে না, অ্যাজাইল ফেল করবে।
এইটারই দেখেন নিচে কিন্তু খুবই ছোট করে লেখা আছে একটা কথা, তাই না? এটাকে যদি একটু বড় করে বলি আমি, সবাই দেখেন, অ্যাজাইল ইজ এ মাইন্ডসেট ডিফাইন্ড বাই ভ্যালুস, guided by principles, and manifested through many different practices. Agile practitioners select practices based on their needs. তার মানে বুঝছে মাইন্ডসেটটা আসলে 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপাল দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে আসলে অ্যাজাইলটা আমরা ঠিকমতো এক্সিকিউট করতে পারবো, আর না হলে কিন্তু অ্যাজাইল ফেল করবে। লাস্টে একটা ফিগার দেখি আমরা শেষ করছি। এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, টাইটেল হচ্ছে বিইং অ্যাজাইল ভার্সেস ডুইং অ্যাজাইল। কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট? আপনি কি বুঝবেন নাকি চেঞ্জ করতে হবে আগে? ডুইং অ্যাজাইল। ডুইং হবে নাকি বিইং হবে? Being agile. আর অ্যাজাইল বা নিজে অ্যাজাইল, আগে নিজে অ্যাজাইল না হলে তো আসলে খালি অ্যাজাইল করে তো লাভ হবে না। ঠিক আছে, আপনি যদি মাইন্ডসেট, যে যেগুলা মাইন্ডসেট দেখলাম আমরা, এখন যদি বের হয়ে আসতে না পারি তাই তো আসলে লাভ হবে না। এই জন্য অনেক জায়গায় অ্যাজাইল ইমপ্লিমেন্ট করতে ফেল করে, তারপরে তারা ভুল করতে, মানে দেখা যায় ফ্রেমওয়ার্ক আছে, আমরা ফ্রেমওয়ার্কটা ফলো করবো, কিন্তু ভ্যালুজ এবং প্রিন্সিপাল তারা নিজেরা ধারণ করেনি নিজেদের মাইন্ডসেটে, নিজেদের মনে, ফলে কিন্তু দেখা যায় অ্যাজাইল ওখানে ফেল করে, বরঞ্চ রেজাল্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই রাইট অ্যাপ্রোচ হচ্ছে নিজেদের মাইন্ডসেটকে আগে বিইং অ্যাজাইল হতে হবে, তাহলে উই ক্যান সাকসেসফুলি অ্যাজাইল ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত থাকি, 8 মিনিট বেশি নিয়ে নিলাম। সো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো, হ্যাঁ, এবং অ্যাজাইলের চেষ্টা করবো যতদূর আগানো যায় আর কি। তাহলে আমরা কি বললাম, চ্যাপ্টার 3 অ্যাজাইল প্র্যাকটিস গাইডেড এবং চ্যাপ্টার 2 সবাই এই দুটো চ্যাপ্টার পড়ে নেবেন নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসটা কবে নেব, শুক্রবার না শনিবারে? শুক্রবার। তাহলে শুক্রবার রাতে আমরা, হ্যাঁ, 8টায় আবার দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। আর গতকাল ক্লাস না নিয়ে খেলা ছিল, তো আমার মনে হয় অনেকে খেলা দেখবে বা এরকম কিছু একটা ছিল, এই জন্য আসলে একদিন ইয়ে করেছে। এমনি মঙ্গলবারে ক্লাস নেবো আমরা। ঠিক আছে, তাহলে আজকে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পড়বো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 অ্যাজাইল প্র্যাকটিস গাইডেড। সবাই দেখবেন আছে কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস গাইড দেওয়া, সেটা অবশ্যই ডাউনলোড করে পড়বেন। আর আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দেবো যে ওখানে কি কি ম্যাটেরিয়াল আছে, একটু আমি বলে দেবো, হ্যাঁ।